নমস্কার। আমি এর তাবৎ অনেকগুলো পডকাস্ট করলাম, তবে আজকের পডকাস্টটা করতে পেরে আমি ব্যক্তিগতভাবে যতটা খুশি, এর আগে কখনো তা হয়েছি বলে আমার মনে হয় না, আর ভবিষ্যতেও হব বলে মনে হয় না। তার কারণ আজকে আমি অতিথি হিসেবে এমন একজনকে পেয়েছি যাকে কি ভাষায় ভূষিত করা উচিত আমি একটু আধটু বাংলা জানা সত্ত্বেও ঠিক সক্ষমভাবে সেটা করে উঠতে পারবো না। এর নাম, যারা টেলিভিশন মিডিয়ায় আছেন পশ্চিমবঙ্গে, তারা শুনলেই তাদের হাত দুটো কপালে উঠে যায়। এবং আমার চাইতে তিনি বয়সে সামান্য বড়, কিন্তু এখনও তাকে দেখলে আপনাদের মনে হবে যে আমি ওনার চাইতে বেশি বয়স্ক। এই স্বাস্থ্যের রহস্যটা কি করে তিনি রক্ষা করছেন আমি বলতে পারবো না, কিন্তু আজকে যিনি এসছেন তার অভিজ্ঞতার সীমা, বিশেষ করে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে, একেবারে অতলান্তিক সমুদ্রের মতো গভীর। এবং আমি যখন বলছি গভীর, তখন সেটা কিন্তু বাংলার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডে বলছি না, আমি বলছি সম্পূর্ণভাবে আন্তর্জাতিক একটা প্রেক্ষাপটে। কেন বলছি সেটা আমি খুব সংক্ষেপে আপনাদের দু চারটে কথা তার সম্পর্কে জানাই। ইনি স্টেটসম্যান পত্রিকায় রিপোর্টার হিসেবে জয়েন করেছিলেন 1963 সালে। তখন আমারই বয়স মাত্র 6। সেখানে ছিলেন 1973 সাল অবধি। 74 সালে তিনি প্রিন্ট মিডিয়া ছেড়ে টেলিভিশন মিডিয়ায় আসেন। পুনে FTI এর অ্যালামনি, BBC লন্ডন, মালয়েশিয়ার AIBD, জার্মানির NDR, অস্ট্রেলিয়ার ABC এবং আমেরিকার NBC টেলিভিশনে গিয়ে ট্রেনিং নিয়েছেন। আর তিনি হঠাৎ করে 1995-এ তাঁর এই কেন্দ্রীয় মন্ত্রিসভার সঙ্গে বিশেষ মৈত্রীর কারণে দূরদর্শন থেকে স্বেচ্ছা অবসর নেন। এবং তারপরে তিনি কি হয়েছেন সংক্ষেপে বলে দিই। ওয়ার্ল্ড ওয়াইড টেলিভিশন নিউজ তার ব্যুরো চিফ ছিলেন, ইন চার্জ অফ ইন্ডিয়া, ভুটান, নেপাল অ্যান্ড বাংলাদেশ। প্রোডাকশন হেড অফ ESPN for 3 years. He produced the opening of 3 Asian Games, Delhi, Beijing and Hiroshima. এবং he holds the record of producing the maximum number of live TV events covering sports, to international space bridge, to summit meetings of head of states and musical events from India and from abroad. এরপরে বলতে গেলে লতা মঙ্গেশকরের কনসার্ট লাইভ সোনির হয়ে উনি করেছিলেন। ওয়ার্ল্ড সুপার মডেলস লাইভ ফর জি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট, এবং চিফ প্রডিউসার অফ NDTV আজ তাক। এবং এইভাবে যদি বলতে শুরু করি আপনাদের অনেকখানি সময় লেগে যাবে, তার চেয়ে বরং আমি আলোচনার মধ্যেই সেগুলো নিয়ে আসবো। শেষ পর্যন্ত তিনি বাংলায় খবর এখন বলে একটা, এবং যেটার নাম পরবর্তীকালে বাংলা এখন হয়, এখানে বহু আজকে করে খাওয়া টেলিভিশনে জার্নালিস্টের বাংলায় হাতে খড়ি হয়েছে। এবং তার নিজের বাড়ি সুকৃতি, যার নাম সুকৃতি ফাউন্ডেশনের অসপিসেসে এটা হতো। এবং যেহেতু এটা একটা কেবল চ্যানেল ছিল, তখনকার দিনে কেবল চ্যানেলের মধ্যেও কিন্তু এটা ছিল নাম্বার 1। সুতরাং আর কথা না বাড়িয়ে আমি এই জীবনীপঞ্জি না বাড়িয়ে আমি বরং তার সঙ্গে আলাপি করিয়ে দিই। অভিজিৎ দাশগুপ্ত। অভিজিৎ দা, আমার জানতে ইচ্ছে করে যে জীবনের প্রথম 10 বছর তুমি স্টেটসম্যানের মতো একটা কাগজে ছিলে। 63 থেকে 73-এর স্টেটসম্যান তো আজকের ধ্বংসাবশেষের স্টেটসম্যান নয়। তখনও কি
কে ছিলেন তখন তোমার আমলে সম্পাদক? লিন্ডসে এমারসন। ও, তুমি লিন্ডসে এমারসনের সময় থেকেই কাজ করছো। প্রধানত রিপোর্টিংয়ে কি কি রিপোর্ট করতে? আমি জয়েন করেছিলাম স্টেটসম্যান ট্রেনি হিসেবে হ্যাঁ, 63 সালে। হায়ার সেকেন্ডারির পরেই কিন্তু আমি ঢুকে পড়ো। ট্রেনি হিসেবে জয়েন করি। তখন মাইনে পেতাম না, একটা স্টাইপেন্ড বলে জিনিস ছিল, স্টাইপেন্ড পেতাম। আর তখন প্রথম 3 বছর কিন্তু আমি বেসিক্যালি ছবি তুলতাম, ওকে। রিপোর্টিং করিনি, ছবি তুলতাম। এবং তারপরে একদিন আমি, এটা ইন্টারেস্টিং যে আমি করিডোরে দাঁড়িয়ে রয়েছি, মানুষ ঘোষ আমাকে এগুলো, এই ছোকরা, এই ফরফর করে ইংরেজি বলিস আর ছবি তুললেই হবে, লিখতে শুরু কর। আর আমার এক কাজিন দাদা ছিল স্টেটসম্যানে, চন্দনদা, মানে সোমদেব দাশগুপ্ত। ও তো সাহেব মানুষ ছিল। তো রনা, স্টেটসম্যানই সবাই সব সাহেব ছিল। রনা, আই থিঙ্ক ইউ শুড স্টার্ট রাইটিং, তো এইসব বলতে আর কি। যাই হোক, তো তারপর থেকে যেটা হলো সেটা হচ্ছে আমি ছবিও তুলতাম এবং লিখতামও। মানে তখন থেকেই মাল্টিটাস্কিং শুরু হয়ে গেছে। তখন থেকেই দুটো শুরু করতাম। মানে প্রথম 3 বছর খালি ছবি তুলেছি, তারপর থেকে কিন্তু লিখতাম এবং ছবি তুলতাম, দুটোই শুরু করতাম। তার মানে তুমি জ্যোতিদা, হামদিবে এদের সঙ্গে কাজ করেছো? নিরঞ্জন মজুমদার, হ্যাঁ, হামদিবে, জিতেন সেন, প্রদীপ্ত শঙ্কর সেন, ইউ নেম ইট। এদের সঙ্গে কাজ করার মানে একটা অদ্ভুত জিনিস। সুরেন্দ্র দত্ত রায়। সুরেন্দ্র আমার পরে। আচ্ছা, আমি তোমার একটা, মানে এদের সঙ্গে কাজ করার একটা অন্য অভিজ্ঞতা। জানি আমার গুরু হামদি স্টেটসম্যানের ব্যাপারটা বলেছে। তুমি একটু যদি দর্শকদের বলো তাহলে তারা বুঝতে সুবিধে হবে আমি যে হোয়াট ইট ইউজ টু বি। আমি বলছি, তখন আমাদের মধ্যে যে রিলেশনশিপটা ছিল সেটা বড় ছোট বলে কিছু ছিল না, জানো তো। ইকুয়ালস, সবাই ইকুয়াল। মানে আমি যখন স্টেটসম্যানে ঢুকেছিলাম তখন জুনিয়র স্টেটসম্যান হয়নি, স্টেটসম্যানে ঢুকেছিলাম তখন। ওটা করেছিল ডম মরিস করেছিল জুনিয়র স্টেটসম্যান। ডেসমন্ড ডয় করেছিল, সেটা তো অনেক পরে। কিন্তু আমাদের কি, বিকজ আই ওয়াজ এ ট্রেনিং, সব ডিপার্টমেন্টেই কাজ করতে হতো, ঘুরে ফিরে। তো নিরঞ্জন দার সঙ্গে যখন কাজ করছি, উনি তো এডিটোরিয়াল লিখতেন। তো আর উনি সকালে এসে ওই, তখন তো টেলিপ্রিন্টারের যুগ, ওই খটখট করে আসতো। হ্যাঁ, ঠিক আছে, আমাদের পরিচিত যুগ। হ্যাঁ, তো সেইগুলো একটু চোখ বলাতেন, 2-4টে খবরের কাছে চোখ বলাতেন, তারপরে টেবিলের উপরে পা তুলে গল্পের বই পড়তেন। আর কিছু করতেন, গল্পের বই পড়ছেন সারাদিন। তারপর দুপুরে পাবে যেতেন, সেখানে বসে ওখানেই এডিটর লিখতেন। না, শোনো না, আমি জানি স্টেটসম্যানের বেয়ারা গিয়ে সেটা নিয়ে আসতো, তারপরে প্রুফরিড করার জন্য আবার নিয়ে যেত, আবার নিয়ে আসতো, এবং তার সঙ্গী থাকতো অনেক সময়ই হামদিবে। হ্যাঁ, বলো সরি। আমার একদিনের ঘটনা বলছি তোমার ছোট্ট করে। তো সেদিন 3টে মতন হবে বিকেলে, উনি ঘরেই আছেন। পাবের কথা বলছো, যেমন আমার দাদা চন্দনদা, মানে সোমদেব দাশগুপ্ত, তো ঘরে বসে বসে খেত। হ্যাঁ, ও তো বাইরে যাওয়ার দরকার পড়তো না, সকাল থেকেই শুরু করে দিত। তো যাই হোক, তো উনি বসে রয়েছেন 3টে নাগাদ, এডিটার ঢুকেছে ঘরে। নিরঞ্জন, হোয়াটস এডিটোরিয়াল টুডে? তো উনি বই পড়ছিলেন, মুখও তুললেন না। বললেন, I don't have the foggiest idea. You don't have the foggiest idea? Then who knows? My typewriter does. এইরকম হচ্ছে। আমার একদিনের ঘটনা মনে পড়ে। প্রদীপ্ত দা তখন চিফ সাব কাট করেন। তো একদিন প্রদীপ্ত দা বসে রয়েছিলেন, উনি তো ওই নাকের এখানটায় চশমাটা করতেন, তো মাথা নিচু করে, আর কেউ মুখ তুলে দেখতেন না। আমরা তো নতুন, কিছু একটা দিলে পছন্দ না হলে মুড়িয়ে ফেলে দিতেন, কিছু বলতেনই না, মানে আবার করে আনো, জাস্ট মুড়িয়ে ফেলে দিতেন। ঘর ভর্তি কাগজ পড়ে রয়েছে। তো যাই হোক, একদিন এইটা এসছে, লিন্ডসে এমারসন, এছাড়া কি প্রেডিক্টো একটা কিছু দিয়েছে, অনেক দেখলেন। এইটাকে বলছে লার্ন টু রাইট কারেক্ট ইংলিশ। ভাবো, এমারসনকে বলছে লার্ন টু রাইট কারেক্ট ইংলিশ বলে। মানে এইসব তো দেখেছি চোখে আর কি। হ্যাঁ, এবং তাতে কিন্তু সাহেব সম্পাদক কোনো গায়েও মাখেনি, কিচ্ছু করেনি।
আর ওই যে ধরো তোমাদের যে প্যারাফার্নেলিয়া সব স্টেটসম্যানের কী বলে, মাথায় টুপিওয়ালা বড় বড় পাগড়িওয়ালা সব তোমাদের সেবার জন্য নিযুক্ত থাকতো। লাঞ্চ খাওয়া হতো, মানে একদম 5 কোর্স লাঞ্চ। ডিনারও কি সেরকম? ডিনার না, লাঞ্চ হতো, মোকাম্বো থেকে আসতো লাঞ্চ, সবাই বসে খেতে একসাথে। মানে হোয়াট এ ওয়ার্ল্ড। আর তারপরে হঠাৎ তোমার মানে তোমার মতিগতি বদলে তুমি টেলিভিশনেই পেলে কেন? আর এলে তো এলে তুমি দূরদর্শনে কেন এলে? আচ্ছা, এটার মধ্যেও একটা গল্প আছে। গল্পটা হচ্ছে, তুমি তো জানো যে আমার 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 স্ত্রী হচ্ছে আমার ছোটোবেলার বন্ধু, মানে স্কুল লাইফ থেকে বন্ধু, তুমি জানো সেটা। তো আমরা না ওই লেকের পাড়ে গিয়ে বসতাম না, আমাদের আড্ডার স্থান ছিল যে অল ইন্ডিয়া রেডিওর ক্যান্টিন। এখন শনিবার রোববার আমরা যেতাম অল ইন্ডিয়া রেডিওর ক্যান্টিনে বসে আড্ডা মারতাম। এবং সেখানে পার্থ ঘোষ, গৌরী ঘোষ বলো, দেবদুলাল বন্দ্যোপাধ্যায় বলো, বরুণ হান্তা বলো, সবাই মিলে গ্যাঞ্জাম হতো। তখন এখানকার স্টেশন ডাইরেক্টর ছিলেন পিভি কৃষ্ণমূর্তি। উনি এসে আমাদের জয়েন করতেন অনেক সময় আড্ডা মারতে। সেই সূত্রে আমার আলাপ হয়ে যায়। আমি স্টেটসম্যানের একটা কাজে আমি দিল্লি গেছি, দিল্লি স্টেটসম্যানে। তখন রঘু হচ্ছে ওখানে রঘু রায় চিফ ফটোগ্রাফার। তা আমি রঘুর বাড়িতে গেছি, হয়তো ফিরে আসে পার্লামেন্ট স্ট্রিট দিয়ে হাঁটছে, উল্টো দিকে আকাশবাণী ভবনের দিকে বরুণ হালদার তখন নিউজ পড়তেন, হিয়ার্স নিউজ, এই অভি এদিকায়, কবে এসছিস, কখন এসছিস, এদিকায়। তো ওনার বাড়িতে নিয়ে গেলেন ওই মিন্টো ব্রিজের ওখানে, ওখানে খেলাম। খেয়ে বললেন, জানিস তো পিভি কৃষ্ণমূর্তি এখন কিন্তু ফার্স্ট ডিজি অফ দূরদর্শন, অফ টেলিভিশন। তখন তো দূরদর্শন হয়নি, এআইআর টিভি, মানে হতো কী হলো তোতে। আমি থাকতাম হচ্ছে ওই YWCA-তে, ওখানে পেছনেই YWCA-তে থাকতাম। তো আমি ওখানে টেলিভিশন দেখেছি, অতি কুৎসিত, এটা অতি কুৎসিত জিনিস। একটা খবরের কাগজের মতন একটা জিনিস সামনে নিয়ে মাথা নিচু করে মোটা মোটা চশমা করে লোক পড়ে, এটা হচ্ছে নিউজ। আর সিনেমা দেখো তোমরা, আর তো কিছু না। টেলিভিশনটা কী হবে, বাজে জিনিস। তো সেই বছর কি হয়েছে, 8mm অ্যামেচার ফিল্ম কন্টেস্টে জাপান থেকে কাকুসাই বুঙ্কা শিঙ্গকাই প্রাইজটা আমি পেয়েছি। সেটা পেয়েছি। আর যেটা হয়েছে সেটা হচ্ছে শান্তি চৌধুরী ছিলেন ইয়েতে, মানিকদা ওখানে এইড করতেন। আমি শান্তি চৌধুরীর জন্য আমি ওই তখন মেট্রো না কি র্যাপিড ট্রানজিট সিস্টেম বলতো, তার উপর একটা ফিল্ম করেছিলাম। তো এই দুটো পিভিকে জানতো। তো পিভিকের ঘরে আমায় নিয়ে গেছে, জিজ্ঞেস করলেন সবাই কেমন আছে। তারপরে বললেন যে টেলিভিশন আসছে কলকাতায়, ইউ মাস্ট জয়েন। আই হ্যাভ সিন টেলিভিশন, অতি কুৎসিত, আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন জয়েনিং। না না, দ্যাট ইজ ওয়াই ইউ হ্যাভ টু জয়েন। হি অলমোস্ট আর্ম টুইস্টেড মি। এবং তুমি জানো সরকারি অফিসে সেই নোটশিট হয় লম্বা লম্বা একদিকে লাইনটা, আমি অ্যাপ্লাই করিনি, উনি আমার অ্যাপ্লিকেশন লিখলেন, সাইন ইট সেই নোটশিটে। দ্যাট ওয়াজ মাই অ্যাপ্লিকেশন। তার মানে বাধ্য করলেন একদম, বাধ্য করলেন, কি আর করবো। তারপরে যখন তুমি এসে খবরটা ব্রেক করলে স্টেটসম্যানের কলিগদের রিয়াকশন কী ছিল? স্টেটসম্যানের কলিগদের রিয়াকশন ছিল যে ইটস ইউর লাইফ। কিন্তু দু একজন, যেমন ডেজমন্ড ডয়েগ ওয়াজ আনহ্যাপি আই এম লিভিং। হ্যাঁ, কেন ওর একটা আমার প্রতি সফট কর্নার ছিল, যার জন্য আই হ্যাড দ্য চান্স অফ কাভারিং দ্য হেড হান্টার্স। কী হয়েছিল তখন, এবং ওর যে লাইকা টেনে উনি স্যার জন হান্ট আর এডমন্ড হিলারির সঙ্গে তেনজিং নরগে যখন ইয়েতে উঠেছিল এভারেস্টে, তখন হি ওয়াজ দ্য অফিসিয়াল ফটোগ্রাফার। ওকে, হ্যাঁ, যে দুটো ক্যামেরা লাইকা ক্যামেরা দিয়ে ছবি তুলেছে তার একটা লাইকা আমাকে প্রেজেন্ট করলেন। হ্যাঁ, তো আমাকে বললেন যে উনি কত দূর গিয়েছিলেন, বেস ক্যাম্প অবধি? না, তারপরে সেকেন্ড ক্যাম্পে উঠেছে। ওকে, তখনকার দিনে একটা লাইকা ক্যামেরা এবং দিয়েছিল। ও তো হি ওয়াজ এ ট্রেকার, পেইন্টার, ফটোগ্রাফার, লেখক, সবই ছিল, অল ইন ওয়ান। অ্যালকোহলিক খুব একটা না, কিন্তু দিনে বোধ হয় 50 কাপ চা খেত। ওকে, হ্যাঁ, আর ধূমপান করতো, পাইপ।
আর ওর ওই দালাই লামা যখন আসলেন, হি ওয়াজ দ্য ওয়ান হু ওয়াজ সেন্ট। তখন তো ফটোগ্রাফার অ্যালাউ ছিল না, ছবি এঁকে এঁকে রিপোর্ট করতো। তো ওর জন্য উনি বললেন আমি তো ইন্ডিয়ান সিটিজেন না, আমি গিয়ে ওই ইনার লাইন পারমিটে আমি গিয়ে ছবি তুলতে পারবো না, বাট আই হ্যাভ রিটেন অ্যান আর্টিকেল অন নাগা হেড হান্টার্স, তুমি গিয়ে ছবিটা তুলো। তো ওর বন্ধু ছিল আকুম ইংলং, হি ওয়াজ দি মন্ত্রী, মিনিস্টার টুয়েনসাং অ্যাফেয়ার্সের। তিনি বললেন তুমি প্রথমে চলে যাও কোহিমা, সেখান থেকে ওর কাছে ব্রিফ নেবে, নিয়ে কলকাতায় ফিরে আসবে, তারপরে আমাকে পুরো বলবে, তারপরে তুমি ওখানে যাবে। ঠিক আছে, তা আমি গেছি, ওর বাড়িতেই ছিলাম, ওই আকুম ইংল্যান্ডের বাড়িতেই থাকতাম কোহিমাতে। তো উনি আমাকে যেদিন চলে আসবো তার আগের দিন বোধহয় ব্রেকফাস্ট সঙ্গে বললেন, তুমি সন্ধ্যাবেলা বেড়াও, সন্ধ্যাবেলা বেরিয়েও না, আর বিশেষ করে এর পাশে একটা খোনামা বলে গ্রাম আছে, সেখানে একদমই যাবে না, স্ট্রিক্টলি নো। আমাকে না বললে সেটা আমি করবই। যেমন ফটোগ্রাফি প্রহিবিটেড দেখলে আমি ছবি তুলবো, কেন ডোন্ট আস্ক মি, আমি করবো। তা আমার যেহেতু না বলেছে আমি সেটা করবো। আমি চলে গেলাম খোনামা, ছবিও তুললাম, সেখানে দেখলাম অ্যান্টি ইন্ডিয়ান সব আর কি, মানে খবর আছে মার্ডার বাই ইন্ডিয়ান, অমুক বাই ইন্ডিয়ান, এসব এসব করা আছে, মানে পুরোটা অ্যান্টি ইন্ডিয়া একটা। হেড হান্টাররা করতোটা কি? হেড হান্টাররা পাশের গ্রামে গিয়ে তাদের মাথাটা নিয়ে এসে, ইট ইজ টু নিজের বীরত্ব এবং ডমিনেন্স, সেটাই এটা কি ট্রাইবাল ওয়ারের পার্ট ছিল? ট্রাইবাল ওয়ারের পার্ট ছিল। তারা কারা ছিল? নাগা? নাগা, কোনিয়াক, কনিয়াক। কোনিয়াক নাগা। হ্যাঁ, ওকে। তো তা তোমাকে দেখে তারা কিছু বললো না? না, তারা তো হেড হান্টার ছিল 20 বছর আগে। লাস্ট আমি যখন গেছি তখন 20 বছর কোনো হেড, আমি গেছি 1969-এ ওখানে, তখনও কোনো হেড হান্টিংয়ের কোনো ইয়ে নেই ওখানে। আমরা গেছি জোরহাট, জোরহাটের থেকে তখন স্ট্রাইক দেওয়া যাবে না, মকুচুং যাওয়া যাবে না। তো জোরহাটে এক ভদ্রলোকের একটা ট্রাক ছিল, তো সেই ট্রাকটা লোডেড, কিন্তু বললাম আমার ড্রাইভার নেই আর এখন স্ট্রাইক হয়েছে, তুমি যদি ট্রাক চালিয়ে যেতে পারো মকুচুন অব্দি তাহলে তুমি নিয়ে যাও, ওখানে রেখে দেবে। ট্রাক চালিয়ে পৌঁছে গেলাম মকুচুন। ট্রাক চালালে? ট্রাক চালিয়ে, মাই গড। হ্যাঁ, আচ্ছা, ট্রাক চালিয়ে পৌঁছে গেলাম। তারপর ওইখানে দেখা হলো রাজেন্দ্র সিং বেদি বলে একজন এক্সট্রা অ্যাসিস্ট্যান্ট কমিশনার তখন। সে, আমরা পাগল, সে আরও পাগল। সে হচ্ছে তখন খোনমা বলে, এই সরি মন আর চুই ওর আন্ডারে, ওই দুটো ভিলেজ, মানে যেটা হেড হান্টিং ভিলেজ। তো ওর চলো, ওর সঙ্গে চলে গেলাম ওর জিপে করে। ওর জিপ যাওয়াটাও একটা মজার। ওর যে ভীম ড্রাইভার ছিল, জিপটা এখনো ব্রেক ছিল না, ও প্যাডেল করতো। ভীম কুছ পরোয়া নেই, সাত পাম্প বন্ধ, আর চাকাগুলো একদম টেকো মাথার মতন, কিছু নেই। তো 5 বার না 6 বার পাংচার হলো যেতে যেতে। তো ওর একটা ঘর ছিল, টিনের ঘর, আর সেই ঘরেই থাকতাম মাটিতে, দুজনে মিলে মাটিতে শুতাম। আর তখন যেটা হয়েছিল, শেষ হবে না, না না বলো না। তখন যেটা হয়েছিল ওখানে তারা ওই ইঁদুর পুড়িয়ে খেত। তা একজন ওদের বলতো, মানে যে হেড, তাকে কি বলতো, আং বলতো। সে আঙের বাড়ি গেছি আমরা একটা, সে আমাকে একটা ইঁদুর দিয়েছে। এখন আমি ইঁদুর দিয়েছে আর একটা এতে করে একটা দেশি মদের মতন দিয়েছে, তার ওপরে মানে মাছি ভর্তি হয়ে রয়েছে। এটা কি করে খাবো আমি বুঝতে পারছি না। আর আমাকে বেরিয়ে বলছে খেয়ে ফেলো, না হলে রেগে যাবে। এ তো মহা মুশকিল, আমি তো পিসি। তোমার হেডই হান্টেড হয়ে যাবে, তোমার হেডই নামিয়ে দেবে। তো যাই হোক, কোনো রকম করে ম্যানেজ করলাম। খেলে? এক কেমন বোধহয় খেয়েছিলাম, তারপর যাই হোক। ইঁদুর খারাপ না, যাই হোক, চীনারা জাপানিরা সবাই তো কিন্তু
ওই লোকটা আমাকে নিয়ে গেল দেখাতে ওর কালেকশন 300 মানুষের কঙ্কাল, মাথা তার বাড়িতে প্রিজার্ভ করা রয়েছে। আর আমাকে খুশি হয়ে সে একটা জিনিস প্রেজেন্ট করলো, একটা ছোট কাঠ, তাতে ভেড়ার লোম, 4টে ছোট শিং, আর নিচে কোনো মেয়ের মাথা কেটেছিল তার চুলটা, সেটা আমার কাছে এখনও আছে। সেটা ওরা পায়ে পড়ে, ওই ইয়েটা যখন লাগে, চুলটা পায়ে লাগে, ইট এক্সাইটস দেম। তোমার আমি এই পলপটের জমানায় এই যে কঙ্কালগুলো ওরা সংগ্রহ করে ওদের মাঠের উপর রেখে দিয়েছে নমপেনে, সেটা দেখলে না মানে মানে একদম একটা ধরে নাও ইজিপশিয়ান পিরামিডের মতো, আর শুধুই মানুষের মাথার খুলি। মানে আই হ্যাভ নেভার সিন সাচ এ স্পেকটেকল ইন মাই লাইফ। একটা মানুষ কী লেভেলের নৃশংস হলে সত্যি তার নিজের সিটিজেনদের এইভাবে মারতে পারে। কিন্তু ধরো 1974 ওয়াজ দ্য বিগিনিং অফ বিগ ডিস্টারবেন্স ইন ইন্ডিয়া। আমি তখন হায়ার সেকেন্ডারি পাস করে প্রেসিডেন্সি কলেজে ঢুকেছি, এবং সঞ্জয় গান্ধী নামক চরিত্রটি তখন উদয় হয়েছে। ইন্দিরা গান্ধী ক্রমশ তাকে একটা এক্সট্রা কনস্টিটিউশনাল পাওয়ার বানালো। তারপরে ভার্ডিক্ট অফ এলাহাবাদ হাইকোর্ট, তারপরে জয়প্রকাশের মুভমেন্ট, তারপর দেশে এমার্জেন্সি হুইচ লাস্টেড ফর 2 years. You had to suffer a person like V.C. Shukla as the information broadcasting minister, who succeeded Gujral because Gujral refused to carry সঞ্জয়ের মানে অর্ডার। আমার চোখের সামনে এই ছবিগুলো ভাসে। সঞ্জয় গান্ধী বেটা কলকাতাতেও এসেছিল, এবং এসে তোমার মনে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সত্যেন সেনের চেয়ারে বসে এই কলকাতার তথাকথিত বুদ্ধিজীবীদের বিরাট জ্ঞান দিয়েছিল। আমরা তখন সঞ্জয় গান্ধীকে 4-5 জন আমরা প্রেসিডেন্সিয়াল কলেজের ছেলে সোজা মুখের উপর ব্ল্যাক ফ্ল্যাগ দেখিয়ে দিয়েছিলাম। তারপরে সিদ্ধার্থ রায় বলেছিল তোদের মিসা করে দেবো, ফাইনালি করেনি। যাই হোক, তো হাউ ইউ চোজ এ টাইম ওয়েন অফিসিয়াল মিডিয়া আর তো কিছুই ছিল না, ইন্দিরাকে দেখাও আর সঞ্জয়কে দেখাও, ইন্দিরাকে দেখাও আর সঞ্জয়কে দেখাও, 20 পয়েন্ট প্রোগ্রাম আর 5 পয়েন্ট প্রোগ্রাম। তো তখন তোমার মনে হতো না যে ইউ হ্যাভ মেড এ টেরিবল মিস্টেক বাই জয়নিং মানে ইন্ডিয়ান দূরদর্শন? দেখো, ব্যাপারটা হচ্ছে আই হ্যাড অলরেডি, এবং প্রথম থেকেই কিন্তু আমরা এমার্জেন্সির মধ্যে 9th August 1975 কলকাতা টেলিভিশন শুরু হয়। জুন মাসে এমার্জেন্সি হয়ে গেছে। এমার্জেন্সির মধ্যেই কিন্তু এটা শুরু হলো, এবং আমাকে বললো তুমি নিউজ দেখবে, তার মানে হচ্ছে বুঝতেই পারছো কি। আচ্ছা, তখন নিউজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স দুটোই আমাকে দেখতে হতো, আর দেখতে হতো এই 20 পয়েন্ট আর 5 পয়েন্ট বললে এই দুটোর প্রোগ্রাম আসতো। প্রতি তখন তো টেলিগ্রামের যুগ, প্রতি শনিবার একটা করে টেলিগ্রাম আসতো দিল্লি থেকে যে এর ওপর তোমাকে একটা প্রোগ্রাম করতে হবে। তো জনসেবায় বলে প্রোগ্রামটার নাম ছিল সেই সময়। তখন কে ছিলেন ইনফরমেশন ব্রডকাস্টিং সেক্রেটারি? মনে নেই আমার। যাই হোক, আসতো। আর মিরাদি তখন ছিলেন এখানকার স্টেশন ডাইরেক্টর। তো আমাকে বলা হলো তুমি এটা করতে হবে। আর আমি দেখলাম এমার্জেন্সির সময় ইফ আই রিফিউজ, আমাকে গ্রেট নিকোবরে পোস্ট করে দেবে ফর দ্য লাইফ, আর ফিরতে পারবো না কোনোদিনও। তাহলে তখনই ছেড়েও দিতে পারতে। তখন ছেড়ে দিলে আমি আবার কি করব সেটা একটা প্রবলেম। না, আমি বুঝতেই পারছি, সবে শুরু করেছি 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তখন আমার ছেলে হয়ে গেছে, ওকে, তার স্কুলিং আছে, তো আই টু কনসিডার মেনি থিংস। কিন্তু আমরা বদমাইশি করতাম,
বদমাইশির দু একটা ঘটনা তোমায় বলতে পারি। বলো বলো, আই এম ভেরি ইন্টারেস্টেড। এক সপ্তাহে এলো যে ল্যান্ড টু ল্যান্ডলেস হয়েছে, তার উপর প্রোগ্রাম করতে হবে। তখন এখানে গুরুপদ খাঁ ছিলেন ল্যান্ড রিফর্মস মিনিস্টার, গুরুপদ খাঁ, সিদ্ধার্থ ইয়েতে ক্যাবিনেটে। সেই সময়। আর ওর নাম কি, শশধর ভট্টাচার্য ছিল অমৃতবাজার পত্রিকার একজন রিপোর্টার। হি ওয়াজ ভেরি ক্লোজ টু গুরুপদ খাঁ। আমি শশধরকে বললাম, তুমি গুরুপদকে বলো আমি স্টুডিও বেশ ডিসকাশন করবো না, উনি বলে যাবেন আর করবো না। আমি অ্যাকচুয়াল লোকেশনে যাব, উনি দেখাবেন, আমি তাদের ইন্টারভিউ করব, আমি দেখাবো এই জমিটা ল্যান্ডলেস দেওয়া হয়েছে ইত্যাদি। তো উনি রাজি হয়ে গেলেন। আমরা দুটো গাড়ি নিয়ে বারুইপুরের পরে একটা জায়গায় চলে গেলাম। ওখানে গিয়ে 4-5টা লোক দাঁড়িয়ে রয়েছে, তারা মন্ত্রী যেতেই খুব জয় করলো। তারপরে তাদের ইন্টারভিউ করা হলো। ইন্টারভিউ তুমিই করলে? আমি করলাম। করে বললো যে হ্যাঁ আমরা পেয়েছি স্যারের সৌজন্যে ইত্যাদি ইত্যাদি। এই বলতে বলতে গ্রামের লোকেরা বাঁশ নিয়ে এসে হৈ হৈ করে মিথ্যে সাজানো বলে তেরে এসছি, বুঝলে তো। তাড়াতাড়ি গাড়িতে উঠে দৌড়। এবার শশধরকে বললাম, শশধর এবার তো শেষ করতে হবে প্রোগ্রামটা শেষ হলো না, মন্ত্রীর ইন্টারভিউটা নিতে হবে তো। তো গাড়ি এক জায়গায় থামানো হলো সোনারপুরের কাছে। আমি মন্ত্রীকে বললাম যে আমার একটা সাজেশন আছে। হ্যাঁ বল। কলকাতা ময়দানে গিয়ে আমরা শুটিং করব। কলকাতা ময়দানে চলে গেলাম। দুটো গাড়ি ময়দানের মাঝখানে, অনেকে সামনে দাঁড় করানো হলো। আর বিমান সিনহা বলে আমাদের একজন লম্বা ক্যামেরাম্যান ছিল, প্রায় 6 ফিট উঁচু। আমি গাড়ির ছাদে চলে যাও। অ্যান্ড সেম ল্যাঙ্গুয়েজে বলে, যাকে তুমি ছোট করে দেখাতে চাও ইউ লুক ডাউন আপন হিম। তো ওকে নিচে দাঁড় করিয়ে আর মন্ত্রীকে বললাম যে স্যার এখানে কলকাতার স্কাইলাইনটা দেখা যাবে, আপনি যেন মাঠে দাঁড়িয়ে বলছেন ওরা উপর থেকে তুলছে। হ্যাঁ ঠিক আছে। উনি বললেন, ট্র্যাপটা বুঝতে পারেন। তো উনি শুটিং হয়ে গেল, টেলিকাস্ট হয়ে গেল। টেলিকাস্টের পরে সেদিন রাতে মৃণালদা আমাকে ফোন করেছে। মৃণালদা, শোনো তোমার বদমাইশ ধরা পড়ে গেছে, তুমি বদমাইশি করেছো। আর সেকেন্ড ঘটনা? একটা বলছি, একটা ঘটনা এলো, সেটা হচ্ছে বুক ব্যাংক হয়েছে। বুক কৃতি ছাত্রছাত্রীদের বই দেওয়া হচ্ছে। তা আমি গেলাম রাইটার্স বিল্ডিংয়ে। যে ভদ্রলোক এটার ইনচার্জ, তার সঙ্গে কথা বললাম। উনি আমাদের চা দিলেন, লিডি বিস্কুট দিলেন, ইত্যাদি দিলেন, যেটা টিপিক্যাল রাইটার্স বিল্ডিং। আমরা আচ্ছা শুনুন, 0.5 ঘন্টা হয়ে গেল, এবার চলুন আমরা বইটি। দাসগুপ্ত একটাও তো বই আসেনি, তাহলে কি দেখাবোটা কি? আপনার কাছে কি আছে? বলে আমার কাছে লেটার হেড আছে, একটা রবার স্ট্যাম্প আছে, ব্যাস, আর কিছু নেই। এবার সেই লেটার হেডটাকে একটা টাইপরাইটারে ভরে সেখানে যেমন টাইপ করছেন, অর্ডার দিচ্ছেন, সে অর্ডারটা করা হলো। আমার ক্যামেরাম্যানকে বললাম টাইট ক্লোজে দেখাবে, আর কিছু দেখাবে না। রবার স্ট্যাম্প মারলেন, সই করলেন, সেটা একটা পেলাম। এবার আমার নিচে নেমেছি, নেমে আমার সাউন্ড রেকর্ডার ছিল সুমিতা ভরায় বলে। সুমিতা আমাকে বলছে, অজিতদা এবার কী করবেন, বই তো নেই। আচ্ছা আপনার এই উইকে একটা আছে না, ওই একটু ভেবে দেখুন আছে না? হ্যাঁ। এই লোকে যে বইয়ের পাতা ছিঁড়ে নেয়, সেটা বলে কিছু করলে হয় না? আমাদের মিশ্রাজি বলতে ড্রাইভার ছিল। মিশ্রাজি ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি সোজা। ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি তখন মিস্টার সেনগুপ্ত ছিলেন লাইব্রেরিয়ান। আমি মিস্টার সেনগুপ্ত, আমরা বই কাটা মানুষ পোকা বলে একটা প্রোগ্রাম করবো, ছিঁড়ে নিয়ে যায় বই থেকে, তারপর হ্যাঁ ঠিক আছে, শুটিং করব। ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরিতে ক্লোজ আপে এসে বই ছিঁড়ছে বই কাটা, আর লং শটে অনেক বই আছে, পেছন থেকে বাচ্চারা সবাই পড়ছে, এটা তুলে নিয়ে বুক ব্যাংক হয়ে গেল। তো এইসব বদমাইশি আমরা করি। তো ওই ব্রিটিশ কাউন্সিলের বই ওয়াজ শোন অ্যাজ মিনিস্টারের বুক ব্যাংক। হ্যাঁ, মাই গুডনেস।
এ তো লং শটে এ তো জালিয়াতি to the- একদম পুরো জালিয়াতি, তাই না? একদম। সাবাস। তারপরে যখন তুমি এর দায়িত্বটা নিলে তখন দূরদর্শন হাউ ডিড ইট লুক লাইক? তখন কি পঙ্কজ সাহা এসে গেছে ওখানে? হ্যাঁ, আমরা তো একই সঙ্গে জয়েন করেছি, আচ্ছা, আমরা একই সঙ্গে ছিলাম। পঙ্কজ দা ইউথদের নিয়ে একটা প্রোগ্রাম চালু করেছিল, আমাকে প্রেসিডেন্সি কলেজ থেকে ডেকে এনে একটা ও করিয়েছিল। বেসিক্যালি পঙ্কজ ইউথে কিছুদিন করেছিল, তারপরে ও বেসিক্যালি সাহিত্য সংস্কৃতি করতো। আর ইউথদের ইংরেজি প্রোগ্রামটা আমি করতাম, ইউথ টাইম কুইজটা আমি করতাম। আমার 7টা প্রোগ্রাম ছিল উইকে। তুমি নিজেই হোস্ট করতে? না, আমি প্রডিউস করতাম। এবং তখন যেটা ছিল, তখন আমাদের তো ফিল্মের শুটিং হতো, সুতরাং প্রসেসিং হবে, এডিটিং করতে হবে। আর আমি যেহেতু লোন নিউজ প্রডিউসার ছিলাম, আমার তো কোনো উইকলি অফ ছিল না। আমি প্রথম উইকলি অফ পেয়েছিলাম 5.5 বছর পরে। 5.5 বছর 5.5 পর? বছর পরে প্রথম উইকলি অফ পেয়েছিলাম, সেটাও একটা ড্রামা আর কি। তো 5.5 বছর তাহলে তো অনেক ছুটি অ্যাকুমুলেট হয়ে যাওয়ার কথা। ছুটি এক নম্বর ঘোরার ডিম, কিসের ছুটি কেউ তখন। তো আমি উইকে ধরো 3 দিন থেকে 4 দিন রাতে বাড়িতে ফিরতাম না, রাতে এডিটিং করতাম, দিনে প্রডিউস করতাম, এইসব করতাম। 5.5 বছর পরে তখন চিফ শাম এখানে ডাইরেক্টর হয়ে এসেছেন। তা আমি দেখলাম তখন আমাদের 2-3 জন প্রডিউসার এসে গেছে। তো আমি অ্যাপ্লাই করলাম 3 দিনের জন্য, আমি একটা ছুটি চাই, পাঠিয়ে দিলাম। ওমা 10 মিনিটের মধ্যে এসে বলছে সাহেব আপনি বলা রায়। বললাম গেল, এটাও গেল। আমি গেলাম, আমি বললাম হোয়াট ইজ দিস? 3 days লিভ। উনি এমন করে খুব ড্রামাটিক্যালি এটা ছিঁড়ে ফেললেন। ছিঁড়ে বললেন সামওয়ান যে 5.5 বছর ছুটি নেয়নি, হি ডাজন্ট অ্যাপ্লাই ফর লিভ। আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউ ফর দ্য নেক্সট 15 days, গেট লস্ট। 15 দিনের ছুটি দিয়ে দিল, সঙ্গে সঙ্গে। মেঘ না চাইতেই জল। তো হাউ ডিড ইউ সি কলকাতা দূরদর্শন ডেভেলপ? ইট নেভার ডেভেলপড অ্যাজ এ ক্রেডিবল মিডিয়া অর্গানাইজেশন, সবসময় সরকারের মুখপাত্র হিসেবে ছিল। কিন্তু আমি বেশ কয়েকবার তো দূরদর্শনে প্রোগ্রাম করেছি। দূরদর্শনের কাছেই যা যন্ত্রপাতি আছে তা দিয়ে ওয়ান ক্যান পারহ্যাপস ডু ওয়ান্ডার্স, যেটা আন্ডার ইউটিলাইজ থাকে বলেই আমার মনে হয়। তুমি তো প্রায় 2 দশকের বেশি হলে, আর ডিরেক্টর হলে কবে স্টেশন ডিরেক্টর? 92। আচ্ছা, কীরকম মানে এই যে দূরদর্শনের মেকওভারের যাত্রাটা কীরকম? আর কার সময় দেখো, ইউ হ্যাভ সিন জনতা পার্টি গভর্নমেন্ট, ইউ হ্যাভ সিন ইন্দিরা রিটার্নিং, ইউ হ্যাভ সিন ইন্দিরা ডাইং, রাজীব গান্ধী জেরা, তারপরে ভিপি সিং জেরা, পিভি নরসিংহ রাও এরা। তো আমি যদি তোমাকে রিকালেক্ট করতে বলি যে কোন সময়টা তোমার মনে হয়েছিল ইট ইজ লিস্ট স্টাইফলিং, মানে ইউ আর গিভেন সামওয়াট সাম কাইন্ড অফ লিবার্টি টু ডু হোয়াট এভার ইউ ওয়ান্টেড টু? আমি তোমায় বলি, আমি যে কারেন্ট অ্যাফেয়ার্স প্রোগ্রাম করতাম, টেকিং এ লট অফ রিস্ক। আমরা কি করতাম, যেখানে ছবি দেখাচ্ছি কিন্তু কথা বলতাম না, এসএসটি মানে স্কুইজ সাউন্ড ট্র্যাক বলে, সাউন্ড ট্র্যাক লাগিয়ে দিতাম, মানে কোনো সাডেনলি কথা সব বন্ধ করে সাইলেন্ট, কিন্তু ছবিটা দেখাচ্ছি, এটা করতাম। তো এটা করে আমরা দেখিয়েছি, আমি অনেক কিছু দেখিয়েছি, চুরি দুচুরি সব দেখিয়েছি আমি। সো মাচ সো যে তখন কোল ইন্ডিয়ার যিনি চেয়ারম্যান ছিলেন, কোলের ওপর একটা করছিলাম যে আমার হোল টপিকটাই ছিল হচ্ছে উই আর ইম্পোর্টিং কোল, ওয়ারাস গুড কোয়ালিটি কোল আমার এখানেই আছে, ওয়াই আর উই ইম্পোর্টিং। আর তখন ঝরিয়া বেল্টে আগুন জ্বলছে, সেটাও আমরা কিছু করছি না। এটা গিয়ে শুটিং করে এসে আমি পড়েছিলাম। তো চেয়ারম্যানকে যখন ইন্টারভিউ করা হলো, উনি কিছু বললেন টললেন। তারপরে অফিস ফিরেছি, মিস্টার শিব শর্মা বললেন যে দ্য চেয়ারম্যান কল্ড, হি ডাজন্ট ওয়ান্ট দ্য প্রোগ্রাম টু গো অন এয়ার, হি ডাজন্ট ওয়ান্টেড। তো আমি বললাম যে সো আই ওয়ান্ট টু সি দ্য প্রোগ্রাম। তো উনি এডিটিং টেবিলে বসে বসে দেখলেন,
দেখে বললেন গো হেড। একটা জায়গায় বোধহয় উনি বললেন যে এটা সাইলেন্ট করে দাও, গো হেড। এয়ার চলে গেল। ওদের যে সিপিআর ছিল জিতেন ভার্গব, হি লস হিজ জব বিকজ অফ দ্যাট। ও পরে এয়ার ইন্ডিয়া জয়েন করলো, কিন্তু হি লস হিজ জব। এরকম অনেক ঘটনা আছে। 18টা প্রোগ্রাম করার পরে শিবশর্মা আমাকে ডেকে বললেন এনাফ ইজ এনাফ, তুমি কারেন্ট অ্যাফেয়ার্স আর করবে না, এরপরে কিন্তু আমি ফেসে যাব তোমার জন্য। আমার মনে আছে একটা টেলিফোন, তখন তো ওই ছিল টেলিফোন, ওই ডায়ালওয়ালা টেলিফোন, হ্যাঁ, কালো কালো। কালো কালো। তো টেলিফোনের জোচ্চুরি একটা ধরেছি আমি, তারপর প্রোগ্রাম করেছি। প্রোগ্রাম করার পরে রাতে মানিকদা ফোন করেছেন। সত্যই দেয়? হ্যাঁ, ফোন করে, শোনো তো সাবধানে করবে, বাড়াবাড়ি করে ফেলছো। এটা কোন সময়? ওই এমার্জেন্সি পিরিয়ডে। ওকে। হ্যাঁ, সুতরাং আর তখন একটা সুবিধা ছিল, আমার যিনি নিউজ এডিটর ছিলেন অসীম সোম, অসীমদার নিশ্চয়ই তুমি মিট করেছো। অসীমদা ওয়াজ এ ডেয়ার ডেভিল, হি ওয়াজ এ ডেয়ার ডেভিল। ও কাউকে পড়া কি কি আমাকে জেলে ভরে আর কি হবে, আজকে কিন্তু হবে না, করো, এরকম লোক ছিলেন আর কি। এরকম লোকই দরকার মাথার উপর, নইলে কি করে হবে? সেই তো আমি বলবো আই এম এক্সট্রিমলি লাকি। আমার জীবনে যাদের আমি মানে আমার মেন্টর হিসেবে পেয়েছি, আমি কোনো সাফার করিনি তাদের কাছ থেকে। নটউইথস্ট্যান্ডিং অল মাই হোয়াট এভার এক্সেপ্ট মেন্টর না, টর্মেন্টার বলে একজন ছিল, সে হচ্ছে আমার মন্ত্রী ছিল পরে। হ্যাঁ, হোয়াট হ্যাপেন, মানে যে তোমার সঙ্গে মতবিরোধের কারণটা কী ছিল অজিত পাইয়ার? তুমি যখন নামটা বলিয়ে দিলে আর কি। না না, আমি তো জানি বলেই বলছি। দেখো, স্টেশন ডাইরেক্টর হলে, আমি জানি না এটা বলা উচিত কি না, হ্যাঁ বলো না, কি আছে। স্টেশন ডাইরেক্টর হলে মন্ত্রীর রিকোয়েস্ট আসে। মন্ত্রীর রিকোয়েস্ট মানে কিন্তু অর্ডার, ধর অনুরোধ আসে, সেই অনুরোধ মানে হচ্ছে অর্ডার, না করলে। প্রথম একটা এলো যে ভদ্রমহিলার নাম ডলি সামথিং, এই ভদ্রমহিলাকে একটা গানের অনুষ্ঠান তুমি দেবে। আমি স্যার, আমাদের তো এআইআরের আমাদের অডিশন নেই, অল ইন্ডিয়া রেডিও বি হাই হলে তাহলেই আমরা চান্স দিতে পারি, তুমি একটা অডিশন ব্যবস্থা করে নাও। আমি একটা স্পেশাল অডিশন বসালাম 3 জনকে দিয়ে, 3 জনই ওনাকে ফেল করে দিল। ফেল করিয়ে দিল? 3 জনেই কাছেই ফেল অডিশনে। কারা কারা নিয়েছিলেন অডিশন মনে আছে? দ্বিজেন মুখোপাধ্যায় ছিলেন, নেমলেন্দু চৌধুরী ছিলেন, আর আরেকজনকে মনে পড়ছে না। ওকে ওকে। মানে 3 জন স্টলওয়ার্ড ছিলেন আর কি। হ্যাঁ, তো রবীন্দ্রসঙ্গীতের কে জানিয়েছিলেন, 3 জনই ফেল। তো তা আমাদের তখন ছিল, উনি ওই শুক্রবার রাতে আসতেন বলে প্রোটোকল ডিমান্ডেড যে এয়ারপোর্টে আমাদের যেতে হবে। আমি অল ইন্ডিয়া রেডিও স্টেশন ডাইরেক্টর, পিআইবির যে হেড, যেতে হবে। ওর সঙ্গে ভিআইপি লঞ্চে উনি 5 মিনিট কথা বলবেন, তারপরে উনি লালবাতি জ্বালিয়ে চলে যাবেন, আমার ঘটনা অর্ডার করতে করতে বাড়ি ফিরে আসবো। তা আমি গেছি, আমাকে দেখুন, হোয়াট কাইন্ড অফ স্টেশন ডাইরেক্টর আই ইউ, তোমার কোনো অডিশন বোর্ডের উপরে কোনো কন্ট্রোলই নেই? স্যার, অডিশন বোর্ডে আমি থাকি না, ইচ্ছে করে থাকি না, ওটা ইন্ডিপেন্ডেন্ট বডি, যাও যা করেছো। শোনো, একটা ওর নাম পাল্টে আরেকটা করে দাও। নাম পাল্টে কী করে করবো? হ্যাঁ, তো সেটা কিছু হলো না। নাম পাল্টে মানে কী করবে? ডলির জায়গায় একটা মলি করে দাও। ও, কিন্তু তবু ওকে চান্স দাও। হ্যাঁ, তো সেটা হলো না। তারপরে ওর প্রাইভেট কনফিডেন্সিয়াল সেক্রেটারি যে ছিলেন, তিনি আমাকে একটা ফোন করলেন একটা, যে শুনুন, মন্ত্রীর বারাসতের ওখানে একটি বাগান বাড়ি আছে, আপনার যে 2 জন অ্যানাউন্সার আছে, শাশ্বতী আর চৈতালি, ওদের ওখানে শনিবার দিন পাঠিয়ে দেবেন। আমি কেন পাঠাবো ওর বাড়িতে? ওরা তো অফিসিয়াল অ্যানাউন্সার, তাদের ওখানে পাঠাবো কারণ ওটা নট পার্ট অফ দেয়ার ডিউটি। আমি ওদের বলিনি। তাছাড়া আমি ওদের পার্সোনাল চিনি, শাশ্বতীর হাজব্যান্ড আমার বন্ধু, রাজা আমার শালার বন্ধু, আমি কী করে বলি? হ্যাঁ, ফোন এলো,
আপনি এই শুক্রবার এয়ারপোর্টে আসবেন না। আসবেন না? না, আপনি শনিবার 3টার সময় মন্ত্রীর বাড়িতে দেখা করবেন। শনিবার গেছি দেখা করতে, উনি বললেন দরজাটা বন্ধ করো। কোনো ইলেকশন লড়েছ? ও তার আগে বলিনি, তার আগে আমাদের হিমাংশু বলে একজন প্রোগ্রাম এক্সিকিউটিভ ছিল, সে আমাকে ওই ফিচার ফিল্ম দেখানো হতো, প্রতি শনিবার একটা করে ফিল্ম দেখা হতো না, তো সে একটা লিস্ট নিয়ে আসছে, সারা বছরে একই একই প্রডিউসারের কাছ থেকে সব কটা ফিল্ম নিয়েছে। আমি এটা কেন? প্লিজ ডোন্ট আস্ক। আমি সই করিনি। তারপর উনি গেছি, তুমি হিমাংশুর প্রপোজাল সই করোনি? না স্যার, করিনি। কেন করনি? স্যার ওটা হলে তো সিবিআই হবে, আমাকে তো কোমরে দড়ি দিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, তখন কে আমাকে দেখবে? ও আমি স্যার আমি কালকে সকালে গিয়ে ফার্স্ট থিং সই করে দেবো। আমার একটা অনুরোধ আছে স্যার। বলো, আপনার ছোট্ট কাগজে লিখে দিন, আই প্রমিস কাউকে দেখাবো না, আমার পকেটে রেখে দেবো, লিখে আমি কালকে সই করে দেবো। ও আমার কথাই হবে না, লিখে দিতে হবে, যাও। বার করে দিলেন ঘর থেকে। পরের দিন আমার ছেলের জন্মদিন, আর আমি রোববারও অফিসে যেতাম। অফিসে গিয়ে দেখছি একটা ফ্যাক্স এসছে, তখন এই ফ্যাক্স না, তখন ওই টেলেক্স এসছে, that the President of India desires that Abhijit Dasgupta he takes the first flight out to Bhopal and join Bhopal. আমাকে ভূপালে পাঠিয়ে দিল। ভূপালে গিয়ে দেখি তখন কোনো স্টেশনই হয়নি, একটা বিরাট বড় ঘর আছে, একটা বিরাট বড় টেবিল আছে, আর একটা বড় জানলা আছে। ডিরেক্টরের ঘর বড়, আমার কাজ হচ্ছে সারাদিন জানলা দিয়ে বাইরে দেখা, এই হচ্ছে কাজ। বাট স্টেশনই তো হয়নি, না আছে লোকজন, না আছে স্টুডিও, না আছে কিচ্ছু নেই। আমি ওখানে থাকার পরে আমি দেখলাম আমি পাগল হয়ে যাব। বৌদিকে নিয়ে গেছিলেন? না একা। আমি গেছি, তারপর আমার বাবা তখন খুব অসুস্থ। আমার স্ত্রীকে ফোন করে বললাম, তুমি শশীকান্ত কাপুরকে ফোন করো, হি ওয়াজ দেন দ্য ডিজি, ফোন করে বলো যে আই হ্যাভ টু গো টু কলকাতা। তো শশীকান্ত কাপুর আমাকে বললো, তুমি 4 দিনের জন্য যাও কলকাতা। আমি সে ফটাক করে একদম সঙ্গে তখন ডাইরেক্ট কোনো ফ্লাইট ছিল না, বম্বে গিয়ে বম্বে থেকে ফ্লাইট নিয়ে কলকাতা চলে এলাম, আর জয়েনই করলাম না। গিয়ে রেজিগনেশন লেটার দিয়ে দিলাম। এবার রেজিগনেশন লেটার অ্যাকসেপ্টেড হচ্ছে না, কোনো উত্তরও আসছে না। 6 মাস পরে আমি টুকটাক কাজ করতে শুরু করে দিয়েছি বাইরে। 6 মাসের আই টুক ইট ফর গ্রান্টেড যে রেজিগনেশন অ্যাকসেপ্টেড হয়ে গেছে। বছর দেড়েক পরে আমার মাইনা ফাইনা সব বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, বছর দেড়েক পরে হঠাৎ কুন্নি কৃষ্ণন বলে আমাদের একজন ডেপুটি ডাইরেক্টর জেনারেল ছিলেন, তিনি ফোন করলেন, অভিজিৎ ক্যান ইউ কাম টু দিল্লি? হোয়াট এভার, আই ডোন্ট বিলং টু দূরদর্শন। না এসো। আমি ইগনোর করে গেছি। তারপর আমি বেরিয়েছি, 4টে সাড়ে 4টের সময় বাড়ি ফিরেছি। বাড়ি ফিরে ঝুমুর আমায় বলছে যে 18-19টা ফোন এসেছিলো দিল্লি থেকে তোমার। হ্যাঁ, বলতে আবার ফোন এলো। রতিকান্ত বাসু তখন হচ্ছে ডাইরেক্টর জেনারেল দূরদর্শন, আর ভাস্কর ঘোষ হচ্ছে সেক্রেটারি আইএনবি সেই সময়। সাগরিকার বাবা? হ্যাঁ, সাগরিকার বাবা রাজদীপের শ্বশুরমশাই। তো উনি বললো যে ডিজি সাহেব উড লাইক টু টক টু ইউ। রতিকান্ত বাসু, অভিজিৎ, উনি তো অভিজিৎ বলতেন, অভিজিৎ কী খবর, কী করছো? ঠিক আছে, শোনো, আমি বলে দিয়েছি তোমার টিকিটটা দিয়ে যাচ্ছে, ইউ টেক দ্য ফার্স্ট ফ্লাইট আউট দিল্লি, আমার গাড়ি পাঠিয়ে দেবো, তুমি কালকে দিল্লি আসবে। কেন দিল্লি যাবো? আরে এসো তখন বলতে দূরদর্শনের গাড়ি এলো, আমাকে একটা খাম দিয়ে গেল, মর্নিং ফ্লাইটের টিকিট। গেলাম। রতিকান্তের বাসুর তখন ওই বুলেট প্রুফ গাড়িটা আছে, শিবসময়ের বুলেটের ওপর, ড্রাইভার দাঁড়িয়ে রয়েছে, আমাকে নিয়ে গেল মান্ডি হাউসে। উনি বললেন যে কী খাবে, চা, কফি? উনি তো একটু সাহেব ছিলেন, তো একটু না, হ্যাঁ সাহেব ছিলেন, সাহেব ছিলেন।
হোয়াট ইউ হ্যাভ চিকেন স্যান্ডউইচ, এইসব আর কি। সিঙ্গারা ফিঙ্গারা কোনো পাতা না, চিকেন স্যান্ডউইচ চিকেন। হ্যাঁ, কী ব্যাপার বলুন তো? আরে চলো চলো আগে খাও খাও খাও, তারপরে আমরা একটু সেক্রেটারির সঙ্গে দেখা করতে যাবো। সেক্রেটারির সঙ্গে দেখা করতে যাবো, ঠিক আছে। গেছি ভাস্করদার ঘরে। এই কেমন আছো তুমি? জিৎ কেমন, আমার ছেলের কথা, জিৎ কেমন আছে, রূপসা কেমন আছে, সব ও সবাইকে চিনতেন খুব ভালো করে। কারণ সিদ্ধার্থ ওর প্রাইভেট সেক্রেটারি ছিলেন তো। ভাস্করদা যখন রিলায়েন্স ওয়ার্ল্ড কাপ হয়, হি ওয়াজ দ্য হেড ডাইরেক্টর জেনারেল ছিলেন, এবং আমি তো ওয়ার্ল্ড কাপের প্রডিউসার ছিলাম। তো সুতরাং আই হ্যাড ডেলিভার্ড, তো হি ওয়াজ মানে ইন দ্য সেভেন্থ হেভেন। মানে বিবিসির চিফ প্রডিউসার, বিবিসির ডিজি, এবিসির ডিজি কংগ্রাচুলেট করছে, মানে হি ওয়াজ ইন দ্য সেভেন্থ হেভেন। তো যাই হোক, তো উনি আমাকে বললেন চলো একটু মন্ত্রীর ঘরে যাই। না, আবার মন্ত্রী, আবার মন্ত্রী মন্ত্রী না কেন, কী হয়েছে? আচ্ছা, ইন দ্য মিন টাইম কেপি সিং দেও তখন টুক ওভার। মন্ত্রী হয়েছে। আমি গেছি মন্ত্রীর ঘরে, তা আমি বললো খুব রাগ হয়েছে, বাংলায় কথা বলছে, খুব রাগ হয়েছে কেন? লেটস ফরগেট অ্যান্ড ফরগিভ। ফরগেট হোয়াট অ্যান্ড ফরগিভ হুম? আমি জানি, সব জানি, আই ডোন্ট বিলং টু দূরদর্শন এনিমোর। ঘোষ সাহেব উনি দূরদর্শনে নেই। ভাস্করদা হাসছে। বাসু সাহেব উনি দূরদর্শনে নেই। হাসছে। আমার পার্সোনাল ফাইল আনা হলো। আই ওয়াজ নেভার ট্রান্সফার্ড টু ভোপাল বলো কি? অ্যান্ড আই কন্টিনিউড মাই সার্ভিস আনইন্টারাপ্টেড। তো কালকে সকালে জয়েন করবে গিয়ে কলকাতা ইজ অ্যান মেস, ঠিক করবে। আমি কলকাতায় জয়েন করলাম। আবার কেপিদা বড় ভালো লোক ছিলেন, নিজে স্পোর্টস পার্সন ছিলেন, রোয়িং করতো, বাংলা গড় গড় করে বলতেন। হ্যাঁ দারুণ। আর রাজবাড়ির ছেলে তো, ফলে একটা অন্য ব্যাপার ছিল। অন্য ঔদার্য ছিল। রাজীব গান্ধীরও বন্ধু ছিলেন। আচ্ছা, তার মানে তুমি, সো ইউ রিগেইন নট অনলি ইউর জব বাট অল দ্য ডিউ পেমেন্টস, অল ডিউ ক্লিয়ার্ড, অল ডিউ ক্লিয়ার্ড। অল ডিউ ক্লিয়ার্ড, মানে এতদিন ধরে লেড অফ থাকার পরেও সব ক্লিয়ার। তারপরে 95-এ ছাড়লে কেন? না, তার আগে যেটা হলো, উনি বললেন ইউ উইল রিপোর্ট ডাইরেক্টলি টু মি। কে বললেন? কেপি সিং দেও। আমি 1 মাস পরে বললাম আমার ছেড়ে দাও বাবা, এখানে আমি কাজ করতে পারবো না। বলে ছেড়ে দেবো, তুমি যদি একটু আগে এসে ডেভিস কাপটা করো। আমি জয়পুরে গিয়ে ডেভিস কাপটা করলাম। আমি জয়পুর থেকেই ফোন করলাম, তাহলে এবার হয়ে গেছে ডেভিস কাপ, এবার ছেড়ে দাও আমাকে। বলুন না না না, তুমি একটু দিল্লি চলে এসো, ইউ গোয়িং টু হিরোশিমা ফর দ্য এশিয়ান গেমস। হিরোশিমা চলে গেলাম, ফিরে এলাম, এবার ছেড়ে দাও, আর আমি পাচ্ছি না। হ্যাঁ ছেড়ে দেবো, তুমি ওই মাস্টার্স ক্লাসিক ক্রিকেটটা করার পরে ছেড়ে দেবো। এবার ফার্স্ট টাইম ইউ আর ডুইং ইট জয়েন্টলি উইথ স্টার স্পোর্টস, তো সেটার পর ছেড়ে দেবো। সেটার পরে মানে তারপরে 1 মাস কেটে গেছে, তারপর আমি অ্যাকসেপ্টেন্স লেটার পেলাম, ছাড়া পেলাম অবশ্যই। মাই গড। তো তুমি এই ওয়ার্ল্ড ওয়াইড টেলিভিশন নিউজ, মানে এটাই তো ইয়েদের ছিল না, মানে রুপার্ট মার্ডকের? WTN ছিল আমেরিকার, হ্যাঁ। আর AP ছিল হচ্ছে ফ্রান্স থেকে অপারেট করতো। যেটা এখন APTN হয়েছে, সেটা WTN আর AP দুটো আলাদা ছিল। তো WTN কোথা থেকে অপারেট করতো ভারতে? আমেরিকা থেকে আমেরিকা থেকে? আমেরিকা থেকে অপারেট করতো। তো সো ইউ ওয়েন্ট টু আমেরিকা? নো নো, আচ্ছা। আমি তো কলকাতা থেকে ও, অপারেট তুমি তো ব্যুরো চিফ। আমি কলকাতায় ছিলাম, কিন্তু বেসিক প্রবলেম আমার যেটা হতো, ওদের ওদের দ্যাট যখন ওয়াজ ইউর নেক্সট জব আফটার দূরদর্শন? না, দূরদর্শনের পরেই ESPN। ESPN 3 বছর ছিল। 3 বছর। তোমার কি এই স্পোর্টস কভারেজের প্রতি একটা দুর্বলতা ছিলই বরাবর? আমি তো দেখো লাইভ কাভারেজ তো আমিই করতাম, স্পোর্টস বলো, মিউজিক বলো, ন্যাম বলো, চোগাম বলো, সবই তো আমার করা। কিন্তু মানে সব লাইভ কাভারেজ হলে, আর সেটা দিল্লি বলে না, পৃথিবীর যেখানেই হোক। আমরা দুজন ছিলাম, আমি আর বিজয় কুমার বলে একজন। আমরা দুজনে মানে আমাদের লিখতে হতো কটা কী প্রোগ্রাম করেছি, 10,000-এর পরেই উই স্টপ রাইটিং। 10,000? 10,000-এর পরেই উই স্টপ রাইটিং।
মাই গুডনেস। So, আর তো পিএম সব প্রাইম মিনিস্টারের সঙ্গেই যেতে হয়, কারণ তখন তো ওটা ম্যান্ডেটরি ছিল। পরে দেখতাম অমিতাভ চক্রবর্তী যেতেন। ও ও গেছে তো অন্য কারণে, অমিতাভ অন্য কারণে যেত। কি কারণ? ও তো তখন রয়তে চলে গেছে। রয়। আমি রাজীব গান্ধীর সঙ্গে যখন যেতাম সেটা কিন্তু মিডিয়া হেড হিসেবে যেতাম। আমিও তো যেতাম তোমাকে। তুমি যেতে। হ্যাঁ, আমাদের আমাদের সময় একবার আমার মনে আছে তোমরা কি মানে পিএম এর ফ্লাইটেই থাকতে না? ফ্লাইটে থাকতাম, সেম ফ্লাইটে। হ্যাঁ, অমিত দা গিয়েছিলেন সেবার, অমিতাভ চৌধুরী আমাদের সঙ্গে ওই 5 নেশন ট্যুরে। হ্যাঁ, তো উঠলেই তো একটা করে দুটো করে বোতল দেয়, তো অনেকগুলো বোতল হয়ে গেছে। তো অমিতা খুব খুশি। তারপর হোয়াইট হাউস থেকে একটা বাক্স দিয়েছিল, মেড ইন তাইওয়ান, নরম, তার ভেতরে স্কচ ছিল আর জার্মান বিয়ার ছিল, নাথিং আমেরিকান। হ্যাঁ, কিন্তু পেয়েছি আমি হোয়াইট হাউস থেকে। তা ওইটাতে ভর্তি করে সব অমিতদা নিয়েছেন। দিল্লি এয়ারপোর্টে আসার পরে দুপ করে আওয়াজ হলো, একটা বোতল ভেঙে গেল। ওনার বাক্সটাই পড়েছে আর সব ভেঙে একাকার। মানে এই তো একটা খুব দুঃখের ব্যাপার হলো। তা 3 বছর তুমি ইউএসপিনে ছিলে, অ্যান্ড হোয়াট ডিড ইউ কভার ইউএসপিনে থাকাকালীন? প্রাইমারিলি ফুটবল, হকি, অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া কাবাডি খেলা হলো। কাবাডি। ওকে। তারপরে 3টে তুমি এশিয়ান গেমস করেছো, দিল্লি, বেইজিং, হিরোশিমা। এবং হিরোশিমার, বেইজিং এবং হিরোশিমা দুটোতেই খুব ইন্টারেস্টিং গল্প আছে। বলো। ইসি, আই ওয়াজ সিলেক্টেড ফর বেইজিং, কিন্তু আমার কোনো না আসছে কোনো চিঠি, না আসছে কিছু। তারপর আমি আর বিজয় কুমার যাবো বেইজিংয়ে। তারপর যাবার বোধহয় 2 দিন আগে বিজয় ফোন করলো, সামওয়ান ইজ গোয়িং ইন প্লেস অফ ইউ। যাচ্ছে, যাও। বাট সামওয়ান হু ওয়াজ নট এ প্রডিউসার। তো তখন রথিন সেনগুপ্ত ছিলেন চিফ সেক্রেটারি। এইসব গল্প বলতে গেলে আমি রথিনদাকে গিয়ে বললাম যে, রথিনদা, আমি খালি কিছু জানতে চাই না, আমার বদলে কে যাচ্ছে এটুকু জেনে দিতে পারবেন আপনি? উনি দেখলেন যে যে যাচ্ছে হি ইজ ফ্রম দি অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড। অ্যাডমিনিস্ট্রেটিভ কী দরকার ওখানে বেজিংয়ে যাওয়া? তো যেদিন যাব সেই দিন সকালে আমার ফোন এলো এবং সেদিন বিকেলে আমি দিল্লি চলে গেলাম। দিল্লি থেকে আই গো টু বেজিং। আমার না আছে ভিসা, না আছে কিছু। আমাকে বললো, ইউ গো হংকংয়ে, তুমি ভিসা পেয়ে যাবে, ইন্ডিয়ান এমবেসি তোমায় দিয়ে দেবে। হংকংয়ে গেলাম, ভিসা নেই। বেইজিং চলে গেলাম, গিয়ে বললো তুমি প্লেন থেকে নামবে না। আমি প্লেনে বসে, সব প্যাসেঞ্জার নেমে গেছে, আমি একা বসে রয়েছি প্লেনে। মানে প্লেন পরিষ্কার করতে চলে এসেছি, বুঝতে পেরেছো তো? আমি বসে রয়েছি। এবার হ্যাঙ্গারে চলে যাবে। হ্যাঁ, এবার হ্যাঙ্গারে চলে যাবে। হ্যাঁ। আমি বসেই রয়েছি। এমন সময় ইন্ডিয়ান এম্বাসি থেকে একজন এলো, এসে বললো, হিয়ার্স ইওর ভিসা। নামলাম। মানে the option was to go to a Chinese jail or বেইজিং এশিয়ান গেমস ওয়াজ ইন হুইচ ইয়ার? এই ইয়ারগুলো আমি সব ভুলে যাই। আর হিরোশিমা বেইজিংয়ের আগে না পরে? পরে। হিরোশিমা গিয়ে কীরকম মানে অনুভূতি হয়েছিল? আমিও গেছি, তাই জিজ্ঞেস করছি। হিরোশিমার গল্প বলতে গেলে না, সেটা খুব ফ্যাসিনেটিং গল্প। বলো না, আমি তো শোনার জন্যই বসে আছি। তুমি তো শোনার জন্য বসে রয়েছো, তোমার দর্শক তো বোর হয়ে যাচ্ছে। হলে হবে, দ্যাট ইজ মাই রেসপন্সিবিলিটি। তো হিরোশিমায় আমি গেছি, আমাদের সঙ্গে প্রায় 1 কোটি টাকার ইকুইপমেন্ট গেছে, সেটা আমি সই করে নিয়েছি। অ্যাজ দ্য হেড অফ দ্য প্রোডাকশন আমি সই করে নিয়েছি। গিয়ে আমরা যখন যেদিন পৌঁছচ্ছি হিরোশিমা, সেদিন প্রচণ্ড ঝড় উঠেছে, ফ্লাইট গট ডিলেড। আর জাপানের ঝড় মানে তো বুঝতেই পারছো কী অবস্থা, টাইফুন একদম। তো পৌঁছাতে রাত 9টা, 9:30 হয়ে গেছে। আইবিসিতে গেছি, আমরা ইন্টারন্যাশনাল ব্রডকাস্ট সেন্টার, কেউ নেই, ফাঁকা,
এক বুড়ি বসে রয়েছে ভেতরে। বুড়ি কি বললাম, বুড়ি বললো যে এখন তো কেউ নেই, আমি তাহলে আমাদের ঘরটা যদি খুলে দাও ইকুইপমেন্টে রাখতে পারি। বললাম তো ঘর তো তোমাদের অ্যালটই হয়নি, তোমার টাকা দাওনি, এখন তোমাদের টাকাই এসে পৌঁছায়নি, তাহলে ইকুইপমেন্ট কোথায় রাখবো? বাইরে বৃষ্টি পড়ছে। বলে আমি একটা বড় প্লাস্টিকের শিট দিচ্ছি, ফুটপাতে রেখে দাও। ফুটপাতে রেখে দাও? সব ইকুইপমেন্ট ফুটপাতে, চারদিকে প্লাস্টিক দিয়ে মুখ মুড়ে, মানে ভগবান ভগবান করতে করতে আমরা হোটেল চলে এলাম। জাপানে কিন্তু লোকে দরজা খুলে রেখে বাইরে যায়। আমি বলছি হোল হিরোশিমা একটা পুলিশ দেখিনি, নট এ সিঙ্গেল পুলিশম্যান। এবং আমরা রাতে 2-3 বার করে একজন করে এসছি দেখতে, ওই অবস্থায় পড়ে আছে, কেউ ছোঁয়েও নি, ছবেও না, ছোঁবেও না, সংস্কৃতিতেই নেই। না। এবং খুব ইন্টারেস্টিং হচ্ছে, আমি কনস্ট্যান্টলি ফোন করে যাচ্ছি টোকিওতে, ওখানে ভয়েস মেসেজে চলে যাচ্ছে, কেউ ধরছেই না ফোন, যে টাকা দাও, আমাদের ডিএও আসেনি তো, আমাদের তো ডিএ ওখানে পাবো। আমার পকেটে তো $8 নিয়ে করবোটা কি ঘরের ডিম? তো তো হোটেলে কোনো অ্যাডভান্স দিতে হলো না? হোটেলটা তো বুক করে দিয়েছিল আইবিসি আমাদের জন্য, ইন্ডিয়ার আচ্ছা। জন্য। ঘরটা ছিল, আমাদের কি হয়, ঘরটা আমরা পাই, খাবারটা পাই না, খাবার তো ডিএ থেকে আসে। হ্যাঁ, ডিএ তো আসেইনি, পকেটে তো $8, সেটা কতক্ষণ চলবে? তো 2 দিন পরে একটা ফোন এলো ইন্ডিয়ান এম্বাসি থেকে, your minister is landing tomorrow, protocol demands that you go to the airport to receive him. কোন মিনিস্টার? KP Singh. He was going with the rowing federation থেকে, প্রেসিডেন্ট অফ রোয়িং ফেডারেশন যাচ্ছিল। তা আমি একটা ক্যামেরা টিম নিয়ে এয়ারপোর্টে পৌঁছে গেছি বাসে করে। তো বাতি ফাতি জ্বালিয়ে আসছে, খুব খুশি, হ্যাঁ হ্যাঁ, কেমন আছো, চলুন। এদিকে কোথায় গাড়ি? হ্যাঁ, বড় গাড়ি, চলুন। বাসের টিকিট কেটেছি তো আমি, তুলেছি বাসে, মুখটা গম্ভীর হয়ে গেছে, কোনো গাড়ি নেই এখানে, বাসে যেতে হবে। কেন? টাকা পয়সা আসেনি। টাকা পয়সা আসেনি মানে? আমি আমার ইকুইপমেন্টটা ফুটপাতে পড়ে রয়েছে, আর আমাদের ঘর দেয়নি, আর কালকে হচ্ছে ওপেনিং সেরেমনি, কী করে হবে? না, আমরা টেলিকাস্ট করতে পারবো না। ফোন আছে? হ্যাঁ ফোন আছে, সেটা চলে। আমি গিয়ে ফোনটা করি, ওনার পকেট থেকে ছোটো নোট বই ছিল, নম্বরগুলো ছিল, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। প্রথমে সেক্রেটারি বোধহয় এক্সটার্নাল অ্যাফেয়ার্স, তারপর সেক্রেটারি ফিনান্স, তারপর সেক্রেটারি আইএনবি, তিনজনকে পরপর ফোন করলেন। আমার ঘর থেকে চলে গেলাম, কিন্তু যে ভাষায় বলছিলেন সেখানে আমার থাকা অসম্ভব ছিল আর কি। ঘরে চলে গেছি। পরের দিন সকালে 5টা হবে, যেদিন ওপেনিং সেরেমনি, 5টার সময় আমার ঘরে নক। মেরুন টি শার্ট পরে এক ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছেন। আই ড্রোভ অল দ্য ওয়ে ফ্রম টোকিও, হিয়ার্স ইওর মানি। সকাল 5টায় আমরা দৌড়েছি তখন। জাপান বললেই সুমন পসিবল হলো বোধহয় 4 ঘন্টার মধ্যে স্যাটেলাইট বুকিং, জায়গা, ক্যামেরা প্লেসমেন্ট, ওয়্যারিং সব হয়ে গেল। উইদাউট এ মারমার? উইদাউট এ মারমার হয়ে গেল, মানে মেশিনের মতন হয়ে গেল, মানে ইটস এ ওয়ান্ডার অ্যাবসলিউটলি। না, ওরকম সভ্যতা আমিও খুব কম দেখেছি। আমি যখন প্রথম গেলাম, আর যার বাড়িতে ছিলাম, উনি আমাকে খাওয়াতে নিয়ে গেছেন, বেরিয়েছি, আমি দেখলাম দরজা কেউ বন্ধই করে না। আমি বললাম, সে কি, আপনি এরকম বাড়ির দরজা খুলে চলে যাচ্ছেন? আমাকে নিয়ে এরকম করে জিজ্ঞেস করলো, হোয়াই শুড উই ডু দ্যাট? আমি বললাম যে যখন আপনারা ওয়েন ইউ লিভ স্টেশন, তখন আমাকে বললো কাম কাম কাম, তো ভাঙা ভাঙা ইংরেজি বলতো। বললো, দেখো, দের ইজ নো লক, নট অনলি ইন মাই হাউস, গো টু এনি হাউস, ইউ উইল নট সি এনি লক, উই জাপানিজ ডোন্ট লক আওয়ার ডোরস। আমি না শুনে মানে প্রায় মিডল স্টাম্প ছিটকে যাওয়ার মতো অবস্থা। একটা সভ্যতা
টোকিও শহরে শুধু বিশ্বাস এবং পারস্পরিকের উপরে দাঁড়িয়ে আছে। অ্যাবসলিউটলি। তারপর ধরো নাও, এবার দেখো তোমার তো জীবনের আরও অনেক ফ্যাসেট আছে। দ্য মোস্ট ইন্টারেস্টিং ফ্যাসেট হচ্ছে তোমার বাংলাদেশ ওয়ার কভারেজ। আমার মনে হয় ইউ ডিড ইট সো ইন্টেন্সলি যে সেটা তোমার ইট স্টিল ফলোজ ইউ। কেমন বাংলাদেশে বাংলাদেশ স্বাধীন এই যুদ্ধে তুমি কতদিন ছিলে? না, ছিলাম মানে কোনো সময় 2 দিন, কোনো সময় 3 দিন, তার বেশি না, কিন্তু বহুবার গেছি আর কি। তা আমি অ্যাকচুয়ালি 25 তারিখ রাতে, অ্যাকচুয়ালি 26 তারিখ ভোরের দিকে, রাত 12টার পরে অপারেশন সার্চ লাইট শুরু হলো ওখানে। তো 26 তারিখ, হ্যাঁ 26 তারিখ বিকেলে আমার ইভিনিং ডিউটি ছিল। আর স্টেটসম্যানে ঢুকতেছি, একটা কাঁচের দরজা ছিল না ঘোরে, আমি সেটা দিয়ে ঢুকছি, ওদিক থেকে সাধনদা বেরোচ্ছে, মানে সাধন মানে জালি বলছে, এই বাঙাল, আমাকে তো বাঙাল বলে ডাকতো, তো এই বাঙাল তোর দেশে ঝামেলা হয়েছে। তাই নাকি? উপরে গেলাম, তখন ট্রিকলিং করছে নিউজ, বড় কিছু আসেনি, আস্তে আস্তে আসছে। তারপরে আমাদের ওই ছোট ছোট কাগজ বেরোতো না তখন, ওই স্টেটসম্যান ইন্টারনাল সার্কুলেশন, তাতে বেরোলো যে এই হয়েছে। 28 তারিখ ভোরে আমরা রওনা হয়ে গেলাম যে ভাই ভেতরে ঢুকবো। 28শে মার্চ বর্ডারে গেছি, বর্ডারে দূর দূর করে আমাদের তাড়িয়ে দিয়েছে, অবভিয়াসলি ঢুকতে দেবে কেন। তো আমি যেরকম করে কাজ শিখেছিলাম, দিস আই লার্ন ফ্রম হামদিবে ইনসিডেন্টালি। আমাকে বলেছিল, ইফ ইউ ওয়ান্ট ইনফরমেশন, লোকটাকে জিজ্ঞেস করবে না, তার ড্রাইভারকে জিজ্ঞেস করবে, তার দরওয়ানকে জিজ্ঞেস করবে, তার বেয়ারকে জিজ্ঞেস করবে, ইউল গেট অল দ্য ইনফরমেশন। দিস ওয়াজ হামদিবেজ। ওখান থেকে ইনফরমেশন সব পাবে। আর্মড উইথ দ্যাট, তারপরে ইন্টারভিউতে যেও। তো আমি ওখানে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। তা আমরা 1 কিলোমিটার 2 কিলোমিটার পেছনে এসে ওখানে একটা চায়ের দোকান ছিল, ছোট চায়ের দোকানের খুঁড়িতে। তা আমি চায়ের দোকানে বসে আমরা চা খাচ্ছি, করতে বললাম চায়ের দোকানের মালিককে, আপনারা বাংলাদেশে যান না? হ্যাঁ যাই। বাংলাদেশের লোকেরা আসে না? হ্যাঁ আসে। আপনার এখানে কাজ করে? হ্যাঁ। এই একটা বাচ্চাকে ডাকলে, এই ও তো বাংলাদেশে, এই সকালে এসে আমার এখানে কাজ করে। তাহলে বাংলাদেশে? হ্যাঁ। তাহলে আমি যাবো। বলে তাহলে ওই দিয়ে যেতে হবে, কিন্তু আল ধরে যেতে হবে, মানে রাস্তা দিয়ে কিছু নেই, আল ধরে যেতে হবে। হ্যাঁ যাবো। আল ধরে ঢুকে পড়লাম। প্রায় 4-5 কিলোমিটার ভেতরে ঢুকে গেছি, তখন হল্ট বলে দাঁড় করা, যেমন মুক্তিযোদ্ধা। তো দিস ওয়াজ 28th of March। তারপরে আমি 13 বার ঢুকেছি। আমি কিন্তু ত্রিপুরা দিয়ে কোনোদিনও ঢুকিনি, এদিক থেকেই ঢুকতাম। আমার এরিয়া অফ অপারেশন ছিল প্রত্যেকবারই কি আলপথে? প্রত্যেকবারই আলপথে না আলপথে, তারপরে রাজপথ হয়েছিল? সব সময় আলপথে। আলপথে ঢুকেছি, এবং সেই আলপথে ঢুকাটা, আমার এরিয়া অফ অপারেশন ছিল বেসিক্যালি যশোর, নাটোর, খুলনা, পাবনা, রাজশাহী। দিস ওয়াজ মাই, এইটুকু এরিয়াটি আমি কভার করতাম। আর অন্য দিকগুলো? অন্য দিকগুলো আমি করিনি। আর ইনফ্যাক্ট তোমাদের তারাদা আমার সঙ্গে 2 বার গেছে। আচ্ছা, তারাপদ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, হ্যাঁ। আমার সঙ্গে 2 বার গেছেন। তো আরও সুখরঞ্জন দাশগুপ্ত টাশগুপ্ত তো তখন নিয়মিত যেতেন? আমার সঙ্গে কোনোদিন জানেনি। আচ্ছা, তো তোমার অভিজ্ঞতাটা কী ছিল? দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম ইউ আর উইটনেসিং এ ওয়ার, মানে গৃহযুদ্ধেরই মতো বলা উচিত। প্রথম রাজশাহীতে যেদিন দেখেছিলাম, সেদিন দেখেছিলাম, রাজশাহী বলছি, যশোরে যেদিন প্রথম দিন 28 তারিখ দেখেছিলাম, কেউ লুঙ্গি পরে, কেউ গেঞ্জি পরে, কারোর হাতে একটা লাঠি, কারোর হাতে একটা ছোড়া, দুজনের হাতে বন্দুক, তাতে গুলি নেই। হ্যাঁ, এই হচ্ছে তাদের অস্ত্র। গুলিও নেই, বন্দুক আছে, গুলি নেই। সে বন্দুক থাকা না থাকাই সমান। কিন্তু বাংলাদেশে তখনকার বাংলাদেশের ফ্ল্যাগটা ছিল সেই মাঝখানে ম্যাপওয়ালা ছবিটা, ওই লাল মাঝখানে ম্যাপ ছিল একটা, সেইটা আছে।
ওদের মধ্যে একজন বোধহয় পুলিশের কোনো সাব ইন্সপেক্টর কিছু ছিলেন, তিনি সবাইকে কী করে রাইফেল ধরতে হয় শেখাচ্ছেন, কিন্তু গুলি নেই, তার জীবনে রাইফেল ধরে পড়েনি। এই হচ্ছে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। কিন্তু রাজশাহীতে যখন ঢুকলাম, রাজশাহীতে আই মেট এ গাই, খুব ইন্টারেস্টিং এটা। সে হচ্ছে ছাত্র নেতা ছিল, ওর আন্ডারে 1000 ছাত্র ছিল। ও ডিসি রাজশাহীকে কিডন্যাপ করেছিল। কিডন্যাপ করে ওর যে জিপটা ছিল সেই জিপটা ও চালিয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তো তার সঙ্গে দেখা হলো আমার। So DC Rajshahi was Pakistani? পাকিস্তানের ডিসি, আচ্ছা, না আমি বলছি যে ফ্রম ওয়েস্ট পাকিস্তান। ফ্রম ওয়েস্ট পাকিস্তান। ওকে। হ্যাঁ, ডিসি। তো ওকে ঘোরাচ্ছে। আমি বলি, আমি শহর দেখতে এসেছি নাকি? আমি তো শহর দেখতে আসিনি, আমি ফ্রন্টে যাবো। ফ্রন্টে আপনি যাবেন কি? এমনি গুলি চলতেছে। গুলি চলতে তো না, আপনি যেতে পারবেন না। তুমি যেতে পারো? হ্যাঁ। তুমি গেলে আমি যাবো না কেন? আমিও চলে গেলাম। সে একটা বাড়ির ছাদে উঠলাম আমরা। তোমার যে বইটা দিয়েছি তার ভিতরে ছবি আছে। বাড়ির ছাদে উঠলাম, সামনে একটা রেল লাইনের ওপরে হচ্ছে জলের ট্যাঙ্ক, তার উপরে পাকিস্তানের ফ্ল্যাগ উঠছে তখনও। আর এ পাশটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের, রেল লাইনের এই পাশটা। ওরা জল থেকে জল সাপ্লাই বন্ধ করে দিয়েছে, আর ওপর থেকে কনস্ট্যান্ট মেশিন গান দিয়ে ফায়ার করছে। তো সেখানে ছাদে ক্রল করে গিয়ে একটা ছবি তুললাম। তখন তো 50mm লেন্স ছাড়া আর কিছু ছিল না, সেটা দিয়েই ছবি তুললাম। তারপরে ফিরে তখনও ইন্ডিয়া ঢোকেনি? তখনও ইন্ডিয়া ঢোকেনি না, তখনও ইন্ডিয়া প্ল্যানিং করছে, ঢোকেনি একদম। ঢোকাটা শুরু হচ্ছে সেপ্টেম্বরের আগে না, বর্ষা শেষ হলে, সেপ্টেম্বরের আগে না। হ্যাঁ, মানিক সব বলেই দিয়েছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি। বর্ষার আগে ইন্ডিয়া কিছু করেনি, এক ট্রেনিং চলেছিল। হ্যাঁ, ট্রেনিংটা কি ওখানে গিয়ে দিত না এখানে এখানে নিয়ে এসে দিত? এখানে নিয়ে এসে দিত। এক একটা ফেজের ট্রেনিং এক জায়গায় হতো। যেমন জ্যাকপটের ট্রেনিং হচ্ছে তোমার ইয়েতে, মুর্শিদাবাদে, পলাশির ওখানে। হ্যাঁ, তারপরে হট প্যান্টের হচ্ছে হলদিয়াতে। এসব নামগুলোর মানে কি? কিলো ফ্লাইট হয়েছে ডিমাপুরে। এইগুলো হচ্ছে জ্যাকপট একটা ট্রেনিংয়ের নাম। কি হয়েছিল, পাকিস্তান সাবমেরিন কিনেছে ফ্রান্স থেকে। কিনেছে না, বেসিক্যালি লিজে নিয়েছিল। তো পাকিস্তানি ক্রু গেছে সেখানে কিছু বাঙালি সেলারও ছিল। তাদের মধ্যে একজনের নাম হচ্ছে A.W. চৌধুরী, পরে উনি বোধ হয় অ্যাডমিরাল কমোডর কি একটা হয়েছিলেন। A.W. চৌধুরী, আব্দুল ওয়াহিদ চৌধুরী। তো ওইখানে উনি একদিন একটা বাঙ্কে শুয়ে রয়েছেন, ট্রান্সিস্টর রেডিওতে শেখ মুজিবের সেই অ্যাপেলটা শুনতে পান। অ্যান্ড হি ডিসাইডেড আমি দেশে যাব, এই সাবমেরিন নিয়ে যাব না। তো ওরা 8 জন বাঙালি, ওরা ওখান থেকে পালায়। পালিয়ে ইন্ডিয়ান এম্বাসিতে যায়। ইন্ডিয়ান এম্বাসিতে তখন একজন সর্দারজি ছিলেন। হি অ্যারেঞ্জ ফর দেয়ার ফেক পাসপোর্টস। তারপরে অনেক আছে ঘটনা করে, আলটিমেটলি দে কেম। অপারেশন জ্যাকপট একটা ইন্টারেস্টিং হচ্ছে, ওয়ার্ল্ড ওয়ার 2 ল্যান্ড মাইন্স আমাদের কাছে ছিল, সেইগুলো হ্যাড টু বি কনভার্টেড ইন্টু ওয়াটার মাইন্স। জলে তো কাজ করবে না, তো যাদবপুর ইউনিভার্সিটিতে পাঠানো হলো সেই মাইনগুলো। যাদবপুর ইউনিভার্সিটি সেটা মডিফাই করলো। মডিফাই করার পরে দেখলো যে ক্লক মেকানিজম, যেটা টাইমারটা, জলে গেলে সেটাও কাজ করছে না। তখন ওরা একটা ডিভাইস করলো, সেটা বললো, আচ্ছা আমরা একটা নুনের পুটলি যদি বানাই, এই নুনটা গলে গেলে দ্যাট উইল অ্যাক্ট অ্যাজ এ ডেটোনেটর, তখন গিয়ে বাস্ট করবে মাইন্ডটা। আর নুন তো জলে দিলেই গুলে যাবে, যে লোকটা লাগাবে সেই তো মরে যাবে। হ্যাঁ, তখন ঠিক করলো যে একটা কন্ডম ওর উপর পরিয়ে দেওয়া হবে। সেটা পরিয়ে দেওয়া হলো। এবার এই মাইন্ড, এদের ট্রেনিং দেওয়া হতো পলাশিতে, আন্ডার ওয়াটার সুইম করে যাবে ওরা,
করে গিয়ে রাতে 15th August 1971 4টে পোর্ট, চানলা, মংলা, চিটাগং, একটা কি চারটে পোর্টে প্রচুর জাহাজ। এক রাতে বোধহয় ওরা 50টা না 56টা জাহাজ ডুবিয়েছিল এক রাতে, ডুবিয়ে তারা চলে আসে। এটা হচ্ছে অপারেশন জ্যাকপট। এটা তোমার ফিল্মের দাবি দেখেছি। আমার ফিল্মে হ্যাঁ হ্যাঁ। সেকেন্ড যেটা হয় সেটা হচ্ছে কিলো ফ্লাইট। কিলো ফ্লাইট হচ্ছে একটা ছোট্ট অটার এয়ারক্রাফট, সিঙ্গেল ইঞ্জিন এয়ারক্রাফট, আর একটা অ্যালওয়েট চেতাক হেলিকপ্টার, সেই দুটোকে মডিফাই করা হয়। তার মধ্যে এডেন গান লাগানো হয় এবং একটা DC-3 ড্যাকোটা নিয়ে ডিমাপুরকে বানানো হলো বেস। ডিমাপুরেই কিন্তু বাংলাদেশ এয়ারফোর্স প্রথম তৈরি হয়। ওকে। ওর ইনোগ্রেশন হয় কিন্তু ডিমাপুরে। একটা অ্যাবান্ডেন্ট এয়ারফোর্স স্ট্রিপ ছিল সেখানে। তো সেইখানে রাতে ফ্লাই করতো 200 ফিট হাইটে। তার উপরে গেলে পাকিস্তানি রাডার দেখে ফেলবে, ডেঞ্জারাস। আর কোনো লাইটও ছিল না, একটা লোক রানওয়ে শেষে টর্চ দেখাতো, সেই দিকে লাইট করতো। তো ওরা যেটা করেছিল, ওই অটার এবং চেতক নিয়ে গিয়ে পুরো নারায়ণগঞ্জ এবং চিটাগং অয়েল ডিপো উড়িয়ে দিয়েছিল। এবং ওরা ফিরে না আসা পর্যন্ত মিসেস গান্ধী কিন্তু, দিস ওয়াজ দ্য 4th of December, মিসেস গান্ধী কিন্তু ওই ব্রডকাস্টটা করেননি ফরওয়ার। মানে যখন ওরা ফিরে আসলো, কনফার্মেশন হলো মিসেস গান্ধীর কাছে যে ওরা ফিরে এসছে, তখন মিসেস গান্ধী অ্যানাউন্স করলেন যে উই আর এট ওয়ার। এই হলো। আর জ্যাকপট হচ্ছে দুটো। লিবারেশন ডেতে তুমি ছিলে ঢাকায়? না, ছিলাম না। আমি গেছিলাম 4th of January। 4th of January পৌঁছেছিলাম আমি, কারণ আমার অ্যাসাইনমেন্ট ছিল ইউথ পাওয়ার ইন বাংলাদেশ বলে। তো তখন এই মুক্তিবাহিনীর সোলজারদের দেখে, সো কল্ড, তাদের আমি প্রত্যয়টাকে কোনো খাটো করছি না, বাট ডু ইউ থিঙ্ক দে ওয়ার ফিট টু ফাইট পাকিস্তানি ফোর্সেস? দে হ্যাড দ্য মরাল উইল টু ফাইট, কিন্তু পাকিস্তানি ফোর্সকে ফাইট করার মধ্যে ওদের ক্ষমতা ছিল না। তুমি স্বীকার করো না করো, ইন্ডিয়া যদি ওদের আর্ম না করতো, না ট্রেন করতো, তাহলে কিন্তু হতো না। ইট উড হ্যাভ লিঙ্গার্ড অন ফর ইয়ার্স অ্যান্ড ইয়ার্স। আজকে বাংলাদেশের প্রতিদান দেখে কি মনে হয়? ইউ হ্যাভ লিভ থ্রু অল দ্য ফেজেস, এবং বাংলাদেশ আমার মনে হয় ইজ নট মেয়ারলি অ্যান অ্যাসাইনমেন্ট টু ইউ, ইট ইজ ইউর প্যাশন। যেভাবে তুমি এই 80 বছর বয়সে বাংলাদেশ নিয়ে পড়ে আছো এবং দুখানা ডকুমেন্টারি করেছো, থার্ড ওয়ান ইন দ্য প্রসেস, তা হাউ ডু ইউ সি দ্য চেঞ্জ হ্যাপনিং ইন বাংলাদেশ? দেখো, আমাকে দীর্ঘশ্বাস ফেলছো কেন? দীর্ঘশ্বাস ফেলছো কেন? আমি বলছি যে দেখো, অকৃতজ্ঞ তার নিজের শাস্তি নিজেই লেখে। কি করে? নিজের শাস্তি নিজেই লেখে। নিজের শাস্তি। অকৃতজ্ঞ মানুষের মানুষের হিউম্যান নেচার হচ্ছে, তুমি কাউ সাহায্য করলে চট করে সেটা ভুলে যাওয়া। আর বাঙালিদের বিশেষ করে, এখন তুমি ভুলে যাবে। আমি ঢাকায় এতবার গেছি, তুমি বিশ্বাস করবে না, এই প্রজন্ম 71-এর কিছু জানি না, ভারতবর্ষের কন্ট্রিবিউশন জানিই না, ওদের নিজেদের বাপ ঠাকুরদার কথা জানে না। বিশ্বাস করবে না, তাই জানানো হয়নি। কেন হয়নি সেটা ডোন্ট আস্ক মি। কিন্তু ধরো 71 থেকে 75 শেখ মুজিব নিজে ছিলেন, তারপরে হাসিনা বারবার এসছেন, তো এটা তো তাদের কর্তব্য ছিল টু স্যানিটাইজ ইয়াং পিপল অ্যাবাউট দেয়ার হেরিটেজ। তাহলে এই কাজটা কি করতে ওরা ব্যর্থ? আমায় যদি পার্সোনালি তুমি জিজ্ঞেস করো, তাই বলবো শেখ সাহেব একটা মেজর মিস্টেক করেছিলেন।
সেটা হচ্ছে রাজাকারদের উনি অ্যাকসেপ্ট করে নিলেন, সেটা করা উচিত হয়নি। অ্যাকসেপ্ট করে নিলেন। ওরাও তো আমাদের এখানে থাকে, এটা রাজাকারদের তাড়িয়ে দেওয়া উচিত ছিল। চলে যাও তুমি পাকিস্তানে, থেকে গেল। তুমি দেখো একটা জিনিস দেখবে, তুমি 71-এ যে যে ইলেকশনটা হয়, সেই ইলেকশনে অনলি 60% কাস্ট দেয়ার ভোটস। তাহলে 40% কারা? তারা তো ভোটই দেয়নি, তারা তো রাজাকার ছিল। তাহলে ইউ নিউ অফ দ্য এক্সিস্টেন্স অফ 40% অফ রাজাকার, তাও তুমি তাদের ছেড়ে দিলে। কিন্তু 40% অফ এ পপুলেশন, তাদেরকে তুমি ফিজিক্যালি কি করে আরেকটা দেশে পাঠাবে ওয়েন দ্য কান্ট্রি ইজ 1500 কিলোমিটার যাবে? ভেরি সিম্পল, ইউ হ্যাভ, জাহাজে তুলে পাঠিয়ে দাও। তুমি 95,000 সোলজার্স সারেন্ডার করেছে ইন্ডিয়ার কাছে। টেক অ্যাডভান্টেজ অফ দ্যাট। যে তোমাদের এদেরকে ছাড়বো যদি তোমরা এদেরকে অ্যাকসেপ্ট নিয়ে করো। যাও, টেক অ্যাডভান্টেজ। নাইদার ইন্ডিয়া ডিড নট বাংলাদেশ ডিড। দেখো, অফ অল ইয়োর প্যাশনস, এখন একটা সাংঘাতিক প্যাশন হচ্ছে সাউথ এন্ড রোডে শচীন কর্তার বাড়ির যে অবক্ষয়, তাই নিয়ে তুমি তোমার মতো করে যা করার করো। আমাকেও বলেছিলে, আমি এখনও করে উঠতে পারিনি, করব। তো হাউ ওয়েল ইউ নিউ শচীন দেব, রাহুল দেব অ্যান্ড কী বলে আশা ভোসলে, যেহেতু তিনি মারা গেছেন। আমার বাবা আর শচীন দেব বর্মন দেবের ভেরি ক্লোজ ফ্রেন্ডস। ওকে। সে মানে আমার বাবা থ্রু দিই ওরা দিদিমণি মানে মীরাদেব বর্মন এলাহাবাদ মিউজিক কনফারেন্সে যখন যায়, শচীন দেব বর্মন মীরা দে কেম টু নো ইচ আদার, এবং সেখানেই প্রপোজ করে বিয়ে করে পরে। দ্য ফ্রেন্ডস রিমেন ফ্রেন্ডস। তো আমরা জয়েন্ট ফ্যামিলিতে আমরা ছিলাম, আমরা থাকতাম হিন্দুস্তান রোডে। ইনফ্যাক্ট আমাদের উল্টো দিকে বাড়িতে থাকতে হচ্ছে প্রণয় রায়। তো কোন প্রণয়? প্রণয় রায় আমাদের প্রণয়, হ্যাঁ। তো থাকতাম একসঙ্গে জয়েন্ট ফ্যামিলি। তারপরে দুই বন্ধু দুটো সিমিলার বাড়ি করলেন এখানে, একই আর্কিটেক্ট, একই ইঞ্জিনিয়ার, একই ডিজাইন, দুটো বাড়ি হলো সাউথ এন্ড পার্কে। সাউথ এন্ড পার্কে, সাউথ এন্ড পার্ক। তখন জানি। সাউথের ওটা এন্ড ছিল, কারণ রেলের লাইনের ওপারে ছিল হচ্ছে 24 পরগনা, কলকাতার ওটা এন্ড ছিল। এখনো 24 পরগনাই আছে। যাই হোক, আমাদের ওটাই ছিল লাস্ট, সেই পেছনের স্পাইরাল সিঁড়িওয়ালা সর্দারজিদের বাস ছিল, ওখানে থামতো। সম্পর্কে তাহলে রাহুল দেব হচ্ছে আমার ভাগ্নে, আমি হচ্ছে ওর মামা। হ্যাঁ, তা আমরা ছোটোবেলায় একসঙ্গেই বড় হয়েছি, একসঙ্গেই খেলতাম। রাহুল দেব তো আমার স্কুলের ছাত্র, বালিগঞ্জ বালিগঞ্জ গভর্নমেন্ট। হ্যাঁ, তুমি পড়তে কোথায়? হ্যাঁ, তুমি তো সাহেবদের স্কুলে পড়তে নাকি? সাউথ পয়েন্টে। সাউথ, উফ, হ্যাঁ। যাই হোক, হ্যাঁ, হোয়াট এভার। না, তখন সতীকান্ত গুহর সাউথ পয়েন্ট, হ্যাঁ। সুরূপা দেবী কাণ্ড হয়নি, বুঝতে পেরেছি। যাই হোক, এই আমাদের মানে এই বয়সী আমরা কথা বলতে গেলে সব কিছু থেকেই সব কিছুর একটা করে শেকড় ডালপালা সব বেরিয়ে আসবে। আবার করবো কি আছে। হ্যাঁ, তুমি আমাকে ওই রাহুল দেবের সঙ্গে কথাবার্তা, তোমার কি তুই তুকারির বন্ধুই ছিল নিশ্চয়ই? উই আর এক্সট্রিমলি ক্লোজ। আমরা সকালে স্কেটিং করতাম, রোলার স্কেটিং করতাম একসঙ্গে। আমাদের পেছনে তখন খালি জমি ছিল, সেখানে ব্যাডমিন্টন খেলা হতো। ও ক্লাউনিং করতে ভালোবাসতো। আমাদের পরে স্লো সাইকেল হতো, ও ফাঁপা করে ঘুরে এসে ক্লাউনিং করতো, সবাই হাসাতো, মুখ দিয়ে নানা রকম আওয়াজ করে গান গাইতো। আর তখন একটা ওই হাতে ঘোরানো গ্রামফোন হয় না, হ্যাঁ, হাতে ঘোরানো গ্রামফোন নিয়ে বারান্দায় ইংরেজি রেকর্ড, তখন ওই লিন্সের স্ট্রিটে একটা দোকান ছিল, নিউ গ্রামফোন স্টোর্স বলে, সেখানে ইংরেজি রেকর্ড পাওয়া যেত। সেখান থেকে কিনে আনতো, বাজাতো, হে মাম্বো টাম্বো এসব। তো ও প্রথম থেকেই একটা অন্যরকম গিয়েছে। যেমন আমাদের বাড়িতে সরস্বতী পুজো হতো, একটা ঘটনা বলি। তো সরস্বতী পুজোর সময় দাদাবু থাকলে দাদাবু এসে গান গাইতেন সন্ধ্যাবেলা, দিদিমণি গান গাইতো,
আরডি তবলা বাজাতো, এসব আছে। তা আমরা ভাষণ দিতে যাবো সরস্বতী ঠাকুর, বললে শোন ওই সরস্বতী মাইকি জয় বলা চলবে না, আমাকে ফলো করতে হবে। কী করবে, ও একটা বায়া তবলা তুললো, সরস্বতী মাইকি জয় ডিক ডাক ডিক, এইসব করতে। তো এইটা মানে এই যে ধরো গানকে নিয়ে এত এক্সপেরিমেন্ট শচীন কর্তা মেনে নিতেন? হ্যাঁ মেনে নিতেন, তার কারণ হচ্ছে ওয়াজ ই ভেরি ইন্ডালজেন্ট টুয়ার্ডস মানে পঞ্চম? দ্যাটস অ্যান আন্ডারস্টেটমেন্ট। আমি বলছি তোমার স্কুলের ছাত্র তো যে বছর ও বেস্ট ফুটবলার কাপটা পায় সেই বছর কিন্তু ফেল করে। তো বাড়ি ফিরে এলো, বাড়ি ফিরে আসতে তো দিদিমণি চিৎকার চেঁচামেচি করছে আর কি, শুরু হয়ে গেছে। তো দাদাবু নিজে একা একা বেরোলেন, একটা ট্যাক্সি করে চলে গেলেন, কেউ জানে না কোথায় গেল। ফিরে এলো, পেছনে গাড়ি, ট্যাক্সির পেছনে একটা র্যালে বাইসাইকেল আর একটা ম্যাক্স প্লাই ব্যাডমিন্টন র্যাকেট। পঞ্চম যা খেল। না, উনি তো একদম ফুটবল বাফ ছিলেন। যখন বম্বেতে থাকতেন তখন ইস্টবেঙ্গলের খেলা হলেই মাঠে যেতেন। হ্যাঁ হ্যাঁ, আর ইস্টবেঙ্গল হেরে গেলেই মানে মাঠ থেকে এক্ষুনি বেরিয়ে যাও, হ্যাঁ, আর থাকার কোনো গল্প নেই। তারপরে আশা ভোসলেকে যখন রাহুল দেব বিয়ে করলেন, তাই তুমি ছিলে সেই বিয়ের না অনুষ্ঠানে? বিয়েতে আমি ছিলাম না। যেটা হয়েছিল সেটা হচ্ছে আমার বাবা তো ওর গার্জেন ছিল আর কি, মণি দাদু বলতো। তো আর দিদিমণি তো সে লস্ট ইয়ে, চিনতে পারতো না পর্যন্ত কাউকে। তো অ্যালজাইমার হয়েছিল নাকি? ডিমেনশিয়া মানে সব কিছু আর কি আসলে। তো যেটা হলো সে আমার বাবাকে একটা ফোন করলো যে মণি দাদু আমরা বিয়ে করবো ভাবছি, মানে পারমিশন চাওয়া না, ইনফরমেশন দেওয়া। কারণ জানে যে পারমিশন চাওয়ার দরকার নেই। আমার বাবার মণি দাদু ও হচ্ছে ওর মোস্ট ফেভারিট নাতি। ও মানে যা করবে তাদের সাতক্ষণ মাপ, বুঝতে তো বাপের কাছেও সাতগুণ মাপ, তোমার বাপের কাছেও সাতগুণ মাপ। ও সেই হি ওয়াজ এ স্পয়েলড ব্যাট। তো তারপরে বিয়ের পরেই কলকাতায় এলো। কলকাতায় আসতে এয়ারপোর্ট থেকে বোধহয় ফোন করলো মণিদিদা ওর মাকে, আমরা এসে গেছি, আসছি তোমার বাড়িতে, তুমি পাবদা মাছ করবে, মোচা করবে আর পটলের দোরমা করবে। ওরে বাবা! তারপরে আমার স্ত্রী তখন দৌড়লো রাজস্থান এম্পোরিয়াম থেকে একটা ওই সিলভার সিঁদুরের কৌটো কিনে আনলো, সিঁদুর ভরে। তারপরে বাজার থেকে পাবদা মাছটা ছেলে ওরে এলো। তো নতুন বউ বাড়িতে ঢুকবে, মা সেই বরণ করে সিঁদুর টিঁদুর পরিয়ে দিলেন, এসব হলো। তো এইসব হলো আর কি। তারপরে কি এই সাউথ এন্ড পার্কের বাড়িতে আসা আর ইয়ে থাকতো কখনো? না থাকেনি, আসতো। এই বাড়িতে কে আসেনি বলো তো, কে আসেনি? তুমি বলো, আমি জানবো কি করে? তোমার পাড়া, তোমার নেম ইট, সবাই এসছে। আলাউদ্দিন খান সাহেব একদিন এসছেন, বলছি সেটা, আলাউদ্দিন খান সাহেব এসছেন। তো আরডি বাবু তো শরৎ শিখতো, ও আর আশিস খান একসঙ্গে শরৎ শিখতো। তো ওর শরৎটা আছে। তো আমার বাবা আর আলাউদ্দিন খান সাহেব বলছে খান সাহেব বাজান না। তো দে তো শরৎটা নিয়েছেন উনি। আর এসডি মামুনের সঙ্গে যে তবলা বাজার করতেন ব্রজেনদা, উনি অন্ধ ছিলেন, ব্রজেন বিশ্বাস। ব্রজেন ঠেকা দে। তো ব্রজেনদা বলেছে আমি পারবো না। কেন? আমার ভয় লাগে, মানে মনের সঙ্গে ভয় লাগে, ভয় ঠেকা দে। তো উনি 1 ঘন্টা বাজিয়েছেন। আলাউদ্দিন খান সাহেব, যার ছাত্র হচ্ছে রবিশঙ্কর, আলী আকবর, ইউ নেম ইট, যিনি এহেন ইনস্ট্রুমেন্ট নেই যেটা বাজাতে পারেন না, সেই ভদ্রলোক 1 ঘন্টা পরে শর্টে নামিয়েছেন। বাবা বলছে খান সাহেব কী শোনাইলেন? আমার বাবাকে মনুবাবু বলে ডাকতো। মনুবাবু পাহাড়ে উঠছেননি, পাহাড়ে কেমনে ওঠে? এমনে এমনে এমনে। আর নামে কেমনে? এমনে এমনে এমনে। আমার মাথাটা উষা কইরা দিয়েন না। আমার এখনো কানে বাজে, ওই একটা লোক বলছে আমার মাথাটা উষা কইরে দিয়েন না। তো দেখো, আমি তোমাকে নিয়ে তোমার এই মিউজিক্যাল
তুমি লতার লাইভ কনসার্ট করেছো, সো আশা ভোসলের সঙ্গে পরিচয় মানে তো লতার সঙ্গেও পরিচয় তোমার নিশ্চয়ই থাকবে। সেই অর্থে পরিচয় আমার ছিল না। আমি তোমায় বলছি কি হয়েছিল। কুণাল দাশগুপ্ত তখন সোনির সিইও। কুণাল আমাকে ফোন করে বলল যে ক্যান ইউ কাম টু বম্বে? কি আছে, এসো তুমি, একটু দরকার আছে। গেলাম বম্বেতে। বললো ফর দ্য ফার্স্ট টাইম লতা মঙ্গেশকর উইল সিং লাইভ কনসার্ট হবে 80,000 অডিয়েন্সের সামনে, ওরে বাবা। আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সে হবে। ইউ উইল প্রডিউস ইট। ঠিক আছে। তো আমি 8টা না 9টা ক্যামেরা, সেই একটা ক্রেন, একটা জিপ, একটা ট্র্যাক, এরকম করে করে হাজার করেছি। তারপর আমি হোটেলে চলে গেছি, পরের দিন কনসার্ট। তখন কি একটা বই পড়ছিলাম আমি, অ্যাটলাস শ্রাগড পড়ছিলাম। রাত 10টা মতন বাজে, ফোন আসলো, কুণাল কী করছো? আমি বই পড়ছি, ঘুমোতে যাবো, আমি গাড়ি পাঠাচ্ছি, চলে এসো। গাড়ি এলো, বাল ঠাকরের অফিস, ভেতরে নেগোসিয়েশন হচ্ছে। তখনও কন্ট্রাক্ট সই হয়নি লতা মঙ্গেশকরের সঙ্গে। আমি বসে রয়েছি, কুণাল বসে রয়েছে, দুজন লয়ার বসে রয়েছে। একবার করে ভেতরে যাচ্ছে আর ফিরে আসছে, আবার ভেতরে যাচ্ছে ফিরে আসছে, করতে করতে রাত 2টোর সময় বোধহয় একটা কন্ট্রাক্ট সই হয়েছে। এবার হৃদয়নাথ মঙ্গেশকর বেরিয়েছেন, তা কুণাল আলাপ করিয়ে দিয়েছে। সো ইউ আর দি ডাইরেক্টর। জি আচ্ছা, লেট মি টেল ইউ, ইফ লতাজি সিজ এ ক্যামেরা শিল স্টপ সিঙ্গিং। হ্যাঁ, সামনে জিপ উঠবে, নামবে, ট্র্যাক আছে, সিজ এ ক্যামেরা শিল স্টপ সিঙ্গিং, বলে কি? হ্যাঁ, তখন আমি কি করলাম, কি সেকুয়েরা বলে ছিল না টেকনিক্যাল ডাইরেক্টর, আর ইউটিভির ভ্যানটা নিয়েছিলাম, ওদের ভ্যানটা নিয়েছিলাম আমি। রাত 2টোর সময়, 2:30টার সময় বললাম আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সে ইমিডিয়েটলি চলে এসো। গিয়ে বললাম এই জিপ সরাও, জিপ দুটো পেছনে যাবে, কোনো ক্রেন আমি দেখতে চাই না, আর ক্যামেরা কমিয়ে দাও, 5টা না 6টা ক্যামেরা থাকবে খালি, আর ক্যামেরাম্যানদের সব ক্যামেরা শুদ্ধ কালো কাপড় দিয়ে ঢেকে দেবে, খালি লেন্সটা বেরিয়ে থাকবে, দ্যাট ইজ হাউ, ক্যামেরা কোনো মুভ করবে না, সব কালো কাপড় দিয়ে ঢাকা থাকবে। এবার আমি গেছি, কী কী গান গাইবেন আমি শুনো, কেউ জানে না কী গান হবে, লাইভ করব, কি গান গাইবেন। বাল ঠাকরের বাড়িতে কেন হবে এটা, মানে কন্ট্রাক্ট সাইনিং? বাল ঠাকরে, দিস ওয়াজ ওনার শো, আচ্ছা, ও হিজ আইডিয়া, এবং ওনার কথাতেই লতা মঙ্গেশকর রাজি হয়েছে লাইভ গাইবে লোকেদের সামনে। তারপরে আমি গেছি, দুপুর 2টো নাগাদ গেছি মাঠে, আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সে। গিয়ে দেখছি 400 মিউজিশিয়ান, মিউজিক্যাল হ্যান্ড 400। হ্যাঁ, তা আমি ওখানে যে জিজ্ঞেস করলাম যে আমার বলো একটু কী কী গান গাইবেন। বললো ইভেন আই ডোন্ট নো। ইভেন ইউ ডোন্ট নো? তো আমি লাইভ প্রোডাকশন করে গান তো বলবে, কাটতে হবে গানগুলো। হ্যাঁ, আমি তার একটা তোমার ইনস্ট্রুমেন্ট বললো, কোনটা স্ট্রিং, উইন্ড, পারকাশন, একটা আলাদা করে বলো, আমার তো সেখানে কাটতে হবে। তো উনি বললেন এটা স্ট্রিং, এটা উইন্ড, এটা পারকাশন, বলে দিলেন। কিচ্ছু জানি না, সেই ভ্যানে গিয়ে বসলাম, উনি আসলেন, সেই গান হলো, এবং সেটা শেষ হলো বলতে রাত 12টা 12:30টায়। লাইভ প্রোডাকশন। কতক্ষণের লাইভ? 4 ঘন্টা, 4.5 ঘন্টা। একা গিয়ে গেলেন উইদাউট এনি ব্রেক? না, ওর সঙ্গে বালচুরনের অনেকেই গিয়েছিলেন। তো আশা আসেনি সেদিন, কিন্তু উষা ছিল ওখানে। তারপর ইউ নেম ইট, সবাই ছিল সেই প্রোগ্রামে, সবাই ছিল, হুজু অফ মানে ইন্ডাস্ট্রি সবাই ছিল। তো এরকম অনেক চ্যালেঞ্জ পেয়েছি জীবনে, অনেক চ্যালেঞ্জ পেয়েছি। এইসব দেখো, তোমাকে আমি তো জানতাম, তোমাকে ডেকেছিলাম যখন, যে এ ম্যান লাইক ইউ, তোমার সঙ্গে আমি যদি 11টা এপিসোডও করি
even that will not be enough. খালি শেষ একটা ইউ ক্যান সে পার্টিং থিং, যেটা বাংলাদেশিদের দেখে তোমার ব্যথা হয়, আজকের মিডিয়াকে দেখে তোমার কি একই রকম ব্যথা হয় না? তুমি মনে করো যে এটাই ভবিতব্য ছিল? সুমন, তুমি আমার থেকে ভালো জানো আজকে মিডিয়া কিন্তু কোনো পাবলিক সার্ভিস না, ইটস এ প্রোডাক্ট। ইটস এ প্রোডাক্ট দ্যাট ইউ নিড টু সেল। যেন তেন প্রকারেণ হুক ও বাই ক্রুক, ইউ টু সেল দ্যাট প্রোডাক্ট। এফএমসিজি প্রোডাক্টের মতো এটাও একটা প্রোডাক্ট। এবং এখন যেটা হয়েছে সেটা কিন্তু আমাদের সময় স্টেটসম্যান আমি বলছি, আমাদের বলা হতো যে ভেরিফাই ভেরিফাই ভেরিফাই। তার আগে যদি ছাপিয়েছে ভুল বেরোয় তাহলে কিন্তু চাকরি গেল। হ্যাঁ, ভেরিফাই তো আর ওয়েন এভার ইন ডাউট চেক, চেক, ডাবল চেক, ট্রিপল চেক। হ্যাঁ, অ্যান্ড ইফ ইউ কান্ট গেট এ কনফার্মেশন, স্পাইক ইট। এক্স্যাক্টলি। হ্যাঁ, এখন কিন্তু তুমি যা পাচ্ছ বলে দিচ্ছ। ক্ল্যারিফিকেশন, জাস্টিফিকেশন, এথিক্স, এসব জল লেগে গেছে, কিছু নেই। এখন ধরো মিডিয়া চলছে 4S এর ওপরে: সেক্স, স্ক্যান্ডাল, সেন্সেশনালিজম আর সুপারস্টিশন। এই চারটে মালকে খাওয়াচ্ছে ঘুরিয়ে। Where does politics fit into it? সেন্সেশন, Okay. স্ক্যান্ডাল, সামটাইমস প্রথমটাও। না, হ্যাঁ, সেটা অবশ্য মোর ইন রিলেশন টু আমাদের ডোনাল্ড ট্রাম্প জাতীয় লোকেদের দ্যান আওয়ার ওন ইয়া, ফিল্যান্ডিয়ার, Absolutely, তাই না? তো একটা ডু ইউ হ্যাভ রিগ্রেটস যে তুমি একটা সময় জীবনের এতখানি, মানে কার্যত পুরোটাই, তারপরে আমি বলবো তুমি তো যা করেছো সেটা তোমার বেসড অন ইউর এক্সপার্টিজ ইউ ক্যারিড অন, তো ইট ওয়াজ এ ওয়েস্টেজ আমার মাঝে মাঝে মনে হয়। দেখো, আমার দুটোর মিক্সড ফিলিংস আছে। আমি যখন দেখি যে আমার কাছে যারা ছিল, কাজ করেছে, তারা সব বিভিন্ন চ্যানেলের টপে বসে রয়েছে, আমার একটা গর্ব লাগে। অ্যাট দ্য সেম টাইম যখন দেখি তারা যেটা করছে তখন আমার লজ্জা লাগে। এখন ইটস এ মিক্সড ফিলিং। হ্যাঁ, এখন তাহলে যে মানুষটা এমন একটা কাজ করে যাতে তোমার লজ্জা লাগে, তাকে নিয়ে আবার গর্ব হয় কী করে? একটা জায়গায় পৌঁছেছে তো সে। কোথাও তো একটা অক্সিমোরন হয়ে যাচ্ছে না? আছে তো। আমি বলছি, ধরো তুমি সুমন, তুমি একটা জায়গায় ছিলে, এটা আনএনভিয়েবল পজিশনে ছিলে তুমি, ওকে? আজকে টেলিভিশনে যখন যারা কেউ অ্যাপিয়ার করে, তুমি দেখেছো তাদের নাম অ্যাস্টন বারে কী কী থাকে, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট। হ্যাঁ, বেসিক্যালি হোয়াট আর ইউ আর এ জার্নালিস্ট। ওটা তো তোমার কোম্পানির র্যাঙ্ক। ইট হ্যাজ নাথিং টু ডু উইথ ইউর প্রফেশনাল ওয়ার্ক। বাট এখন এটাই হচ্ছে ফ্লন্ট করতে হয়। ওটা চলে। এবং যেটা হয়েছে, যেটা বললাম, 4Sটা এত ডমিনেট করছে। আর হচ্ছে কনফ্রন্টেশন। তোমার সঙ্গে লজিক্যালি কেউ কোনো, তোমার যদি লজিক না থাকে তাহলে তুমি আরেকজনকে ডাউন করবে চিৎকার করে। দ্যাট ইজ হোয়াট ইজ হ্যাপেন। তুমি যদি লজিক থাকে তুমি লজিক্যালি আস্তে আস্তে বোঝাবে, তাই না? আমি মনে করি দুটো দেশের যুদ্ধ হয়েছে, তারা কিন্তু দুটো টেবিলে যখন বসে তারা চিৎকার করে না, তারা মাথা ঠান্ডা করি আলোচনা করে। আলোচনা মিলতেও পারে, নাও মিলতে পারে। আমার স্ত্রী বলেন, সেও তো তোমার ছাত্র, যখন খাস খবর হয়েছিল তুমিই ট্রেন করেছিলে। এই যখন এই টেলিভিশনের লোকগুলো একেবারে ছোটো লোকের মতো চিৎকার করে, আর দ্য মোর ইউ ক্যান শাউট দ্য বেটার ইউ আর, এই একটা বলছে অভিজিৎ দা আমাদের ম্যান্ডেটরিলি বিবিসি আর সিএনএনের অ্যাঙ্কারিং দেখাতেন, দেখে বলতেন এদের গলা কোন ডেসিবেলে ওঠে সেটা তোমরা ভালো করে দেখো, অ্যান্ড ফলো দিস ইজ দ্য বেঞ্চমার্ক অ্যান্ড নাথিং এলস।
তো আমরাও কিন্তু যখন এই উদয় শঙ্করের পাল্লায় পড়ে আমিও কিছুদিন তো করেছি, সেম থিং ওয়াজ ট্রু অ্যাবাউট টেলিভিশন। সাডেনলি টেলিভিশন, দেখো নিউজ হোক আর সোপ অপেরা হোক, আমাকে উদয় বলেছিল নিউজ টেলিভিশন ইজ নাথিং বাট নৌটাঙ্কি। সুমন, তুমি যত বেশি নৌটাঙ্কি করতে পারবে তত তোমার সাফল্য। তাই তো অ্যাকচুয়ালি উদয় তো আমার সঙ্গে কাজ করতো আজ তাকে, তো উদয় কিন্তু মানে আমার স্কুলের সেম স্কুলিং, হ্যাঁ, মানে যখন আমার ট্রেনিং হয়েছে তখন এদিকে যেমন হয়েছিল, বাট হি ইজ আউটস্ট্যান্ডিং মানে টেলিভিশন ম্যান। হ্যাঁ, বোঝে ব্যাপারটা খুব। আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে ওয়ান পার্টিকুলার চ্যানেল, আমি নামটা নাই বলছিলাম, যাই হোক, ওয়ান পার্টিকুলার চ্যানেল এটা শুরু করে চিৎকার করা, অ্যাবিউজ করা, বক্সিং করা, অ্যাবিউজ করা। এটা ইট ইজ নট জার্নালিজম। আমি তোমাকে যদি দেয়ার আর ইন্টেলিজেন্ট ওয়েজ যেটা তোমাকে আমি ডুইং দ্য সেম থিং। ডুইং সেম থিং, তুমি যে ভাষায় গালাগালি দিতে তোমার লোকেদের, সেটা কিন্তু লোকে হাসি মুখেই নিত, কিন্তু গালাগালিটা গালাগালিই থাকতো, হ্যাঁ, কিন্তু চিৎকার তো করতে না। না, করবোই বা কেন? হ্যাঁ, দ্য পয়েন্ট ইজ লোকরা সেটা তো পছন্দ করতো। আর সত্যি কথা বলতে কি, বস যদি একটু চেঁচামেচি না করে তা শিখবোটা কি? হি ইজ ডুইং ইট ফর ইউর গুড। আসলে মুশকিল হচ্ছে যে মেন্টরলেস, এরা একটা অভিভাবকহীন প্রজন্ম, এদেরকে কেউ শেখায়ও না, বলেও না। আজকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেল, কালকেই ডান্ডা নিয়ে বেরিয়ে গেল। ডান্ডা নিয়ে বেরিয়ে গেল শুধু নেয় না, প্রশ্ন করে কীরকম আপনার কেমন লাগছে। আচ্ছা, পৃথিবীতে কাউকে বলতে শুনেছো যে আমার খারাপ লাগছে? কিংবা একটা শোকাহত পরিবারের কাছে গিয়ে একই প্রশ্ন করে। প্রশ্ন করছে, হ্যাঁ, তখন আর মনে হয় জুতো খুলে মারি। একই প্রশ্ন করছে। সন্তান হারানো মায়ের কাছে গিয়ে বলছে, হ্যাঁ, আপনার কেমন লাগছে? কেমন লাগছে, মানে আমি জানি না এটাকে তুমি কি বলবে। আমি অভিজিৎ দা আজকে এখানে ইতি টানছি একটু দুঃখের সঙ্গেই। আজকে যেগুলো এমার্জ করলো, ফর এক্সাম্পল বাংলাদেশ, ফর এক্সাম্পল টেলিভিশন in its yesteryears, benchmarking with the best, its degradation, আর তোমার মিউজিক্যাল প্যাশন, এই প্রত্যেকটা স্পোর্টস, এই চারটে ইস্যু নিয়েই আমি কিন্তু তোমার সঙ্গে চারটে পডকাস্ট করব। এটা আজকেই আমি তোমাকে বলে দিলাম, ঠিক আছে? এই ভোটের ঝামেলা মিটুক, বিকজ এখন তো শুধু কলতলার ঝগড়াই লোকে খাবে। তো আমি ওর মধ্যে আমি নিজেও নেই, তোমাকেও ড্র্যাগ করতে চাই না। তো থ্যাংক ইউ ভেরি মাচ।